আপনি যদি বলেন আমি ম্যান্ডেট পেয়েছি, আমি বসাবো, তো একই কথাই তো হলো। শেখ হাসিনা তো ম্যান্ডেট পেয়েছিল, সে তার মতো করে করেছে। তাহলে আপনার তো পার্থক্য তো হলো না। আজকে আপনি একটু ভোট পেয়েছেন বলে আপনি মানে পুরানো চোখ উল্টে ফেলবেন, এটা তো হতে পারে না। আমরা তো যেটা দেখতে পাচ্ছি মার্কিন আর ভারতীয়দের মধ্যে এখানে একটা যোগসাজশ দেখতে পাচ্ছি, যে সারাক্ষণই মনে হয় আমরা বুঝি কেউ আমেরিকার দালাল, কেউ বুঝি আমরা চায়নার দালাল, কেউ বুঝি ভারতের দালাল। যে বিএনপি কিন্তু এই ভোটের সময় তারা দুই ধরনের রোল প্লে করেছে। উপরে বলেছে আমরা হায়ের পক্ষে, ভেতরে ভেতরে তারা নায়ের পক্ষে ভোট দিয়েছে ব্যাপকভাবে। জামাতের সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শিক ঐক্য হয় নাই, ঐক্যটা হয়েছে জুলাই সনদকে কেন্দ্র করে। বিএনপিটা আসলে একটা জটিলতা তৈরি করছে অযথা, এবং এই জটিলতা কিন্তু বিএনপিকে ভোগাবে, আমি আমি যেটা মনে করি। আর এই যে আইনের কাছে চলে যাওয়া, কোর্টকে দিয়ে ব্যবহার করে কাজ করা, এগুলো কখনো ফল ভালো হয় নাই। শেখ হাসিনা কিন্তু আপনার কোটাকে বাদ দিয়েছে কোর্টের মাধ্যমে। এটা কিন্তু প্রচুর গুঞ্জরণ যে খলিলুর রহমানকে আমেরিকান চয়েসের কারণেই তারেক রহমান এখানে ইনক্লুড করতে বাধ্য হয়েছেন। আমাদের সোসাইটিতে মব যে আমরা বলি, মব তো নতুন করে আসে নাই, মব তো আমাদের প্রাগৈতিহাসিক, যে আমাদের পার্লামেন্টে মব হয়েছে। এই সরকারকে সবাই কিন্তু ইউনূস সরকারের সাথে তুলনা করবে। বাংলাদেশের রাজনীতিতে বহু কিছু ঘটে গেছে। একটা নির্বাচন হয়েছে, নির্বাচনের পাশাপাশি গণভোট হয়েছে, এবং আগামী এই মাসেই জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসতে যাচ্ছে। সব মিলিয়ে বেশ আলোড়ন, এবং নতুন সরকার কিছু পদক্ষেপ নিচ্ছে, সমালোচনা তৈরি হচ্ছে এটা নিয়ে। এই সব কিছু নিয়ে আমরা কথা বলবো চর্চার স্টুডিওতে। তির্যক অনুষ্ঠানে আজ আমাদের অতিথি এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে স্বাগত। এই যে একটা নির্বাচন গেল, এবং নির্বাচনের পর আমরা নানা ধরনের ঘটনা প্রবাহ দেখছি। একটা বিষয়ের ইতিবাচক কিছু জায়গা দিয়ে আমি শুরু করতে চাই। আপনি ফেনীতে নির্বাচন করেছেন, সেখানে নির্বাচনের ফলের পর বিজয়ী প্রার্থী বিএনপির জয়নাল আবেদীন, তিনি হচ্ছে মিষ্টিমুখ করিয়েছেন আপনাকে, বা আপনার কাছে গেছেন। এটা তো একটা ইতিবাচক সংস্কৃতির ইঙ্গিত দিচ্ছে কি? আপনি কি মনে করেন? হ্যাঁ, অবশ্যই। প্রথমত আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় হচ্ছে নির্বাচনের একদম মানে শুরুর দিকেই যখন আমাদের বলা যায় আমরা নমিনেশন সাবমিট করেছি, প্রথম আমি ওনার বাসায় গিয়েছিলাম। প্রথম ওনার বাসায় গিয়েছিলাম, গিয়ে এটা নিয়েও যথেষ্ট নিউজ হয়েছিল, সবাই একটু অবাক হয়েছিল। তো ওনার সাথে গিয়ে উনি কিন্তু অনেক সিনিয়র লোক, এবং 2001 সালে উনি যখন ইলেকশন করেন তখন কিন্তু আমি ওনার ইলেকশনে গিয়ে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছি। আচ্ছা। তো সেখানে আমি ওনার সাথে সাক্ষাৎ করে বলেছি যে আমি আপনার সাথেও নির্বাচন করেছি, এখন আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছি। ওনার সাথে আমার একটা মানে ডায়লগ হয়েছিল। আমি বলেছিলাম যে দেখেন, আপনি তো সিনিয়র লোক, আর এখানে বিএনপি খুব মানে প্রভাবশালী দল ফেনীতে। তো আমার ধারণা যে আপনি ইলেকশনে জিতবেন, সহসা জিতবেন, সহজে জিতবেন। তো আমার অনুরোধ থাকবে যে ইলেকশনে যাতে কোনো ধরনের ম্যানিপুলেশন, কোনো ধরনের ভয়ভীতি, কোনো ধরনের জোর খাটানোর বিষয়টা না হয়। তাহলে এটা আপনার কাছে আমার একটা অনুরোধ। আর একটা অনুরোধ করেছিলাম যে আমিও হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছি গণভোটে, আপনিও যদি হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালান তাহলে ভালো হয়। তো উনি প্রথমটা আমাকে খুব অ্যাসিওর করলেন যে না, আমি কসম করে বলছি যে আমি কোনো ধরনের, সেখানে সাংবাদিকেরা ছিল, যে আমি কোনো ধরনের চাই না, গণ্ডগোল সংঘাত চাই না, নির্বাচন খুব ভালো হবে, আমি জিতলে জিতবো, হারলে হারবো, অসুবিধা নেই। আর দ্বিতীয় প্রসঙ্গটা উনি বলেছেন যে আমরা আমাদের পার্টি কি ডিসিশন দেয় এটার বাইরে আমি যেতে পারবো না। মানে উনি স্পষ্ট করে গণভোটের অবস্থানটা পরিষ্কার করলেন না। তো অর্থাৎ আমরা শুরু থেকেই চেয়েছি, এবং আপনি আমাদের পুরো নির্বাচনে দেখবেন যে আমরা একে অপরের বিরুদ্ধে খুব বেশি মানে বিষোদ্গারটা আমরা করিনি। এবং উনি ওনাকে নিয়ে একটা ভাইরাল হয়েছিল একটা ইস্যু, যে উনি ওই একটা জায়গায় বক্তব্য দিতে গিয়ে উনি খালেদা জিয়ার জায়গায় শেখ হাসিনার নাম বলেছিলেন ভুলবশত আর কি। তো সেটা নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছিল, ওনাদের দলের মধ্যেও যথেষ্ট সমালোচনা হয়েছিল। কিন্তু আমি বলেছি যে এটা উনি ভুল করে বলেছেন, এটাকে নিয়ে খুব করার দরকার নেই। তবে উনি যদি ভুলটা স্বীকার করে বলতেন যে হ্যাঁ হইতেই পারে, আমরা অনেক সময় হয় না একটা নাম বলতে আর একটা নাম চলে আসে, ওইটা হয়তো ওনার ওই ভুলটা হয়েছে আর কি। তো ইলেকশনের পরে যখন উনি আবার আমার সাথে দেখা করতে আসলেন, তখন আমি ওনাকে স্মরণ করিয়ে দিলাম যে আপনি বলেছিলেন যে কোনো ধরনের মানে ঝামেলা করবেন না বা হবে না, কিন্তু ঠিকই কিন্তু আপনি আপনার কথা রাখেন না, ঝামেলা হয়েছে। কারণ আপনি জানেন ইলেকশনের সময় আমার উপরও এক ধরনের মানে একটা কেন্দ্রে আমার উপর আক্রমণ হওয়ার অবস্থা হয়েছিল। আর আমার যিনি প্রধান নির্বাচন এজেন্ট ছিলেন, ওনাকে তো রীতিমতো হামলা করে ওনার গাড়ি একদম দুমড়ে মুচড়ে দেওয়া হয়েছে, এবং উনি গুরুতর আহত হয়েছেন।
আরও অনেকে আহত হয়েছেন সেখানে, এবং প্রায় 30-40টা কেন্দ্রে নানাভাবে আমাদের লোকদেরকে হয়রানি, আগের দিন রাত্রে থেকে ভয়ভীতি প্রদর্শনটা করা হয়েছে। তো আমি ওনাকে বলেছি যে যখন উনি আসছেন পরে, আমি বলছি আপনি এমনিই জিততেন, কিন্তু আপনি এই কাজগুলো করাতে যেটা হয়েছে ইলেকশনটা একটু প্রশ্নবিদ্ধ হয়েছে। আচ্ছা। তো উনি যদিও এটার জন্য সহমর্মিতা জানিয়েছেন, এবং মানে আমাদের যে আহত ছিলেন, যিনি আহত হয়েছেন তাকে দেখতে গিয়েছেন, আমাদের যে গাড়িটা ভেঙে দেওয়া হয়েছে সেটাও উনি দেখেছেন, ছবি টবি তুলে নিয়ে গেছেন। মানে এই জায়গাটাকে আমি পজিটিভ দেখি আর কি। কিন্তু যেটা হয়েছে, যে ঘটনাগুলো হয়েছে সেগুলো না ঘটলে হয়তো আরও ভালো হতো। আমরা এই যে নির্বাচনের প্রসঙ্গটা যেহেতু আছেই, নির্বাচনের পরপরই আমরা যেই বক্তব্যগুলো অর্থাৎ ফল ঘোষণার সময়কালে বা এক ধরনের সন্তুষ্টি প্রকাশ আমরা দেখলাম যে ভোট গ্রহণ ভালো হয়েছে এবং এটা সব দল থেকেই আসলে এটা বলা হলো। কিন্তু আমরা দেখলাম যে ফল ঘোষণার পর কারচুপির অভিযোগগুলো এলো। ইলেকশন ইঞ্জিনিয়ারিং শব্দটা খুব প্রবলভাবে এখনো ব্যাপকভাবে আলোচনায় আছে জিনিসটা। তো এইটা আসলে কি, এটা কি রেওয়াজ মেনে এক ধরনের বলা, নাকি হচ্ছে মানে এইটা ধারাবাহিকতা, পুরনো সংস্কৃতির ধারাবাহিকতা? একটা তো হচ্ছে যে আমাদের সংস্কৃতি তো রাতারাতি বদলায় নাই, সংস্কৃতির কিছুটা প্রভাব তো আছে, অপসংস্কৃতির প্রভাব। কিন্তু নির্বাচনে যে সমস্ত বিষয়গুলোতে অভিযোগ এসেছে, আপনি দেখবেন যে নির্বাচনটা নানাভাবে কিন্তু একটু কোয়েশ্চেনেবল হওয়ার মানে একটা লক্ষণ ছিল। আমরা কিন্তু বারবারই বলেছি নির্বাচন হওয়া নিয়ে কোনো সংশয় নাই, কিন্তু নির্বাচন সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। এখন দেখেন সংশয়টা কোত্থেকে শুরু, আপনার মনে থাকার কথা, নির্বাচনের 1 সপ্তাহ বা 5-7 দিন আগে বলা হচ্ছে যে মোবাইল নিয়ে নির্বাচনের এলাকায় প্রবেশ করা যাবে না। তো এখন মোবাইল নিয়ে প্রবেশ করার নিষেধাজ্ঞা কেন? কারণ আমরা যেখানে দেখছি সেখানে আপনার সিসিটিভি ক্যামেরা আছে, বডি ক্যামেরা আছে, এবং আপনি দেখেন আমি যেই 40-50টা কেন্দ্র আমি ভিজিট করেছি, সেখানে কিন্তু বডি ক্যামেরা বা সিসিটিভি ক্যামেরাগুলো যদি আপনি মানে পর্যালোচনা করেন, ইলেকশন কমিশন যদি পর্যালোচনা করে, দেখবে প্রচুর সেখানে আউটসাইডাররা সেখানে ঢুকেছে, নানাভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছে, এই ধরনের ফুটেজ কিন্তু প্রচুর পাওয়া যাবে। কিন্তু এগুলো কোনোটা আশা হয় না। আমি যেটা বলছি কি, ওই যে ধরেন নির্বাচনে পরাজিত হওয়া একটা জিনিস, পরাজয় মেনে নেওয়া একটা সংস্কৃতি, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে যখন আপনি অল্প অল্প করে প্রত্যেকটা কেন্দ্র, ধরেন এক একটা নির্বাচনী আসনে গড়ে 150টা করে কেন্দ্র আছে, গড়ে হিসেব করলাম, যেমন আমার আসনে 146 সেন্টারের সংখ্যা। তো প্রত্যেকটা কেন্দ্রে যদি আপনি 100 করে ভোট ম্যানিপুলেট করেন, 50টা করে ভোট ম্যানিপুলেট করেন, তাহলে কত ভোট হয়ে যাচ্ছে আপনি চিন্তা করে দেখেন। পার্থক্যটা অনেক কি হয়ে যাবে, বেশি হয়ে যাবে। যেমন আমার আমার নির্বাচনী আসনে আমি যেটা দেখেছি, আমি প্রায় 80,000-এর উপরে ভোট পেয়েছি। তো মানে এই ভয়ভীতি না থাকলে হয়তো আমার মানে কাউন্টিং ছিল বা আমার একটা এক্সপেকটেশন ছিল যে এটা 1 লাখ পার হবে ভোটের সংখ্যা। আবার ঠিক তেমনিভাবে এই যে টুকটাক ম্যানিপুলেশন, ওই যে আপনার যেমন আপনি দেখবেন যে একটা টেলিভিশন বা একটা অনলাইনের আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করেছে এজেন্টদেরকে যে আপনি কোন প্রার্থীর এজেন্ট, সে বলতে পারছে না। অ্যাকচুয়ালি ওরা সবাই বিএনপির এজেন্ট, মানে ফুটবল মার্কা, তারপরে আপনার ওই যে ট্রাক মার্কা, যত মার্কার এজেন্ট আছে দেখা যাচ্ছে ওখানে একজন ছাড়া বাকিরা সব বিএনপির এজেন্ট, এবং তারা বলতেও পারছে না তারা যে অন্য কোন দলের এজেন্ট তারা বলতে পারছে না। এটা কেন দেওয়া হয় এই ডামি এজেন্টগুলো? ডামি এজেন্টগুলো দেওয়া হয় কয়েকটা ম্যানিপুলেশন হয় এই স্তরে। সেটা হচ্ছে জাল ভোট দেওয়া যায় এখানে, 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে কখনো কখনো মানে কোনো একটা সুযোগে কিছু মানে ভোট আপনার সিল মেরে দিয়ে দেওয়া যায়, মানে কোনো কোনো সময়ে, গণনার সময়ে কোনো ঝামেলা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় সাদা কাগজে সাইন নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, যে প্রিজাইডিং অফিসার সাদা কাগজে সাইন নিয়ে নিয়েছেন। তো এখন ধরেন 9 জন এজেন্ট আছি আমরা, 8 জন যদি সাইন দিয়ে দেয়, আরেকজন তো না দিয়ে পারে না সে। তো এরকম ছোট ছোট করে করে জাল ভোট, ভয়ভীতি, তারপরে এজেন্টের আধিক্য, এই নানা ম্যানিপুলেশন, অনিয়মগুলো কিন্তু এবারে প্রচুর পরিমাণে হয়েছে। আমি আপনাকে শুধু একটা কথাই বলবো যে এবারের ভোটের ট্রেন্ডটা যদি আপনি রিড করতে চান, পড়তে চান, তাহলে আপনি কিন্তু ওই যে পোস্টাল ব্যালটটার দিকে ফলো করবেন। পোস্টাল ব্যালটকে আমরা কম্পারেটিভলি দেখেছি যে সেখানে ম্যানিপুলেশনের সুযোগ কম, এবং সেটা যদি আপনি রিড করেন তাহলে দেখবেন সেখানে ভোটের পার্সেন্টেজটা কেমন ছিল। সেখানে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে বিএনপি কিন্তু কম ভোট পেয়েছে। কিন্তু পোস্টাল ব্যালট নিয়ে কিন্তু আরেকটা সমালোচনা আছে যে একই জায়গায় অনেকগুলো ব্যালট একসাথে, এটা নিয়ে একটা ভিডিও ওই পিরিয়ডে যখন পোস্টাল ব্যালটগুলো পাঠানো হচ্ছে বিশেষত প্রবাসে, তখন এই ধরনের কিছু ভিডিও কিন্তু এসেছিল এবং অভিযোগটা ছিল কিন্তু হচ্ছে জামায়াত নেতৃত্বাধীন জোটের দিকে।
হ্যাঁ, আমি তো বললাম আপনাকে যে এই জিনিসগুলো যেটা হয়েছে বিদেশে যে ব্যালটগুলো পাঠানো হয়েছে সেখানে তো ত্রুটিপূর্ণ ছিল। বিএনপি কিন্তু অভিযোগ করেছে যে তাদের মার্কাটা মাঝখানে দেওয়া হয়েছে। তারপরে ওই যে একটা ছবি বের হয়েছে যে এক জায়গায় অনেকগুলো ব্যালট ছিল। এখন ঘটনা হচ্ছে আপনি তো ডাকে পাঠাচ্ছেন ঠিকানাগুলো, তাই না? বিদেশে অনেক সময় থাকে যে এক ঠিকানায় অনেক শ্রমিকরা থাকে। আবার বিদেশে অনেক সময় দেখা যায় যে তারা বিদেশের লোকেরা সব একসাথে থাকে, তারা একসাথে বসে ব্যালট পূরণ করছে। এই ধরনের ছবিও আমরা দেখেছি। তো ত্রুটিগুলো তো এসেছে, কিন্তু আমি যেটা বলছি ব্যালটে তো শুধু পোস্টাল ব্যালটে তো শুধু যে বিদেশিরা ভোট দিয়েছে তা না, আমার দেশের যারা ভোটের ভোটের ডিউটিতে ছিলেন তারাও ছিলেন। অর্থাৎ আমি যেটা দেখছি যে ভোটকে যদি আপনি একদম পিওরলি অনলাইন বেসিসে করতে পারেন, ভোটকে যদি একদম ত্রুটিমুক্ত করতে পারেন, কারণ আপনি দেখেন আমাদের এখানে এত কিছুর পরও টার্ন ওভার কিন্তু মানে 55-6 বা নট মানে 60 ক্রস করে নাই কোথাও কোথাও। আমার নির্বাচনী আসনে তো 49 ছিল, 49 প্লাস। তো এখন দেখা যাচ্ছে এই যে বাইরের ভয়ভীতি, ইলেকশনের সময় আমরা দেখেছি, আমরা যখন কেন্দ্রে গেলাম, কেন্দ্রে গিয়ে আমরা যখন বললাম যে পথে তো আমার রিক্সা আটকে দিয়েছে, আমার ভোটারদেরকে আসতে দিচ্ছে না, তখন প্রিজাইডিং অফিসার বলছে ভাই ভোটের বাইরের কেন্দ্রের বাইরের বিষয় তো আমরা জানি না। তো এখন কেন্দ্রের বাইরের বিষয় কে জানে? তাহলে আমাকে ফোন করতে হচ্ছে রিটার্নিং অফিসারকে, আমাকে ফোন করতে হচ্ছে টিএনওকে, আমাকে ফোন করতে হচ্ছে যে টহল টিমকে। তা আমি সারাদিন কি এগুলো করব? প্রচুর কমপ্লেন, অমুক জায়গায় আমার রিক্সা আটকে দিয়েছে, অমুক জায়গায় আমাদের ভোটারকে মেরেছে, অমুক জায়গায় আসতে দিচ্ছে না, অমুক জায়গায় পথে প্রতিবন্ধকতা তৈরি করেছে। এই জিনিসগুলো আমাদের ট্র্যাডিশনাল পলিটিক্যাল সিস্টেমকে যদি আপনি চেঞ্জ না করেন, এই যে একই দিনে সবাই এসে ভোট কেন্দ্রে ভোট দিবে, সিকিউরিটি অ্যাসিওর করা যাবে না, একটা ভোট কেন্দ্রে মাত্র অল্প পুলিশ, অল্প কিছু। এখন এই যে জাল ভোটের কথা বললেন, জাল ভোটের কিছু কিছু ফুটেজে কিন্তু আমরা দেখেছি যে দাড়িপাল্লাতে পড়তে দেখেছি, শাপলায় পড়তে দেখেছি, হ্যাঁ মারতে দেখেছি, এবং সেটা হচ্ছে কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তা বা কয়েকজন মিলে সেটার একদম ভিডিও সহই আছে। তো সেক্ষেত্রে তো উভয় পক্ষীয় বিষয়। হ্যাঁ, আমি আপনাকে মানে আমি বলছি না যে এক পক্ষে এটা হয়েছে বা এটা হওয়া সম্ভব। আমি দেখেছি, আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা হচ্ছে যে কেন্দ্রে যার প্রভাব বেশি, ঠিক আছে, অর্থাৎ যে যেখানে পেরেছে যে যেখানে পেরেছে সেখানে সে নেওয়ার সুযোগ আছে। আমাদের ইলেকট্রাল সিস্টেমটাই এত ত্রুটিপূর্ণ যে ধরেন আপনি এই কেন্দ্রে আপনার ভোট বেশি, আপনার লোক বেশি, আপনার বেশি কত? ধরেন এখানে 3000 ভোট আছে, আপনি হয়তো 1500 ভোট পাবেন বা আপনি হয়তো 2000 ভোট পাবেন, আপনার এখানে ভোটের আধিক্য বেশি, আপনি সেখানে এই প্রভাব খাটিয়ে এটাকে 2500-এ নিয়ে যাচ্ছেন। এই জায়গাটা হয়েছে বিভিন্ন জায়গায়, আমি বলবো না যে এক পক্ষেই হয়েছে, এই সুযোগটা সবারই আছে। আপনি যদি এই ম্যানিপুলেশনটা করতে চান, ইভেন এবারের ভোটে টাকা দিয়ে ভোট কেনারও প্রচুর অভিযোগ পাওয়া গেছে, উভয় পক্ষে পাওয়া গেছে। এখন কথা হচ্ছে অভিযোগগুলো সত্য কিনা বা এটা কিভাবে বন্ধ করা যায়। আমাদের দেশে আমাদের ভোটারদের মধ্যে এমন একটা অংশ আছে, আমি আপনাকে খুব প্রত্যক্ষ অভিজ্ঞতা বলছি, আমাদের একদম পেরিফেরিতে গ্রাম লেভেলে নারীরা এখনো সচেতনতার অনেক দূরে আছেন। আমি ধরেন একটা মার্কেটে গেছি, গণসংযোগ করছি, পুরুষদেরকে সালাম দিচ্ছি, কথা বলছি, হ্যান্ডশেক করছি, পুরুষরাও হ্যান্ডশেক করছে, কেউ কেউ পরিচয় দিচ্ছে, কিন্তু একটা মহিলাকে যখন আমি সালাম দিচ্ছি উনি আস্তে করে মুখ লুকিয়ে ফেলছেন, অ্যাজ ইফ উনি মানে আগ্রহী না কথা বলতে। এরপরে আমরা যখন গ্রামে গেলাম, হাউস ক্যাম্পেইনে গেলাম, ধরেন আপনার বাসায় গেলাম, আপনাকে বললাম ভাই কেমন আছেন, আমি অমুক মার্কার প্রার্থী, আসছি ভোটের কথা বলছি। তো ঠিক আছে, আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনাকে আমি চিনি, আপনার মার্কা খুব ঠিক আছে, আপনাকে আমার পছন্দ হয়, বললেন টললেন। তো আমি হয়তো আপনাকে বললাম যে তাহলে ভাবি এবং খালাম্মা আছে কিনা, ওনাদেরকে একটু সালাম দিয়ে যাই। তা আপনি বললেন যে না, ওনাদেরকে আমি বলে দেবো, থাক লাগবে না, ওনারা একটু ব্যস্ত আছে পারিবারিক কাজে। এবং আমাদের নারীরা ওটা মেনে নিচ্ছে যে উনি কেন কথা শুনবে, উনি তো কথা শুনবে বাড়ির কর্তার কাছ থেকে। ইভেন আমি বহু জায়গায় দেখেছি মহিলারা ভোট দিয়েছে, ঠিক আছে, কিন্তু প্রার্থীকে চেনে না, প্রার্থীকে বলতে পারছে না। তো এই জায়গার সমস্যাগুলো আমরা কিভাবে দূর করব? এই অধিকারটা, যার অধিকার সে যাকে খুশি তাকে ভোট দিবে। তো আমাদের সমাজে এখনো এই অবস্থাটা আছে, সেটা হচ্ছে মানে আপনার ওই সর্দারের কথায় ভোট দিচ্ছে, মেম্বারের কথায় ভোট দিচ্ছে, পরিবারের প্রধান ব্যক্তি যিনি তার কথায় ভোট দিচ্ছে, এখনো এই প্রবণতাটা আছে। কিন্তু তরুণদের মধ্যে এটা কম দেখেছি আমি, তরুণরা কিন্তু খুব স্বাধীন, তারা বলছে আমরা। সেক্ষেত্রে তো নারীর যেই অধিকারের জায়গা, মানে নারীর প্রসঙ্গ যেহেতু বললেন, যে নারীর অধিকারের জায়গা বলি বা তার যেই মত প্রকাশের যে জায়গাটা বলি, সেটাকে তো আসলে রাতারাতি বদলানো যাবে না, তাকে আসলে ওই স্পেসটা দিতে পারতে হবে। ওই স্পেস না দিলে তো এটা সম্ভব নয়। সত্য। কিন্তু সেই জায়গাটাতে আমরা যদি দেখি যে এবি পার্টি এখন যেই বড় দল জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ, সেই জামায়াতে ইসলামী কিন্তু নারীকে কোনো প্রার্থী দেয়নি।
এটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, প্রচুর কথা হয়েছে। তাহলে আসলে নারীর এই মত প্রকাশটা আসলে কি প্রক্রিয়ায় হবে? তাকে তো আমি এখানেই আনছি না। এই আলোচনাটা কিন্তু আমরা সিরিয়াসলি তুলেছি, এবং জামাতের সাথে যখন আমাদের এই নির্বাচনী ঐক্য নিয়ে আলোচনা হচ্ছিল, সেখানে কিন্তু আমরা এই দাবিটা তুলেছি। একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাকে বলি। একটা আসনে এনসিপির পক্ষ থেকে একটা নারীকে প্রার্থী দেওয়া হয়েছে। তো সেখানে একটা শরিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওই আসনটা হচ্ছে আলেম অধ্যুষিত এলাকা, সুতরাং ওখানে আপনারা একটা নারী প্রার্থী দিবেন না, দিলে উনি ভোট পাবেন না। তো সুতরাং ওনারা একজন প্রার্থীর নাম প্রস্তাব করলেন ওনাকে দেওয়ার জন্য। তা আমি হেসে হেসে বললাম যে যেখানে আলেম অধ্যুষিত এলাকা সেখানেই তো নারীকে দেয়া দরকার, কারণ ইসলাম তো নারীর সম্মানটা সবচেয়ে বেশি দিয়েছে। সুতরাং আমাদের মাইন্ডসেটটা তো হওয়া উচিত এরকম যে ওই আসনে আলেম বেশি, আলেম ওলামা বেশি, সেখানে একজন নারীকে দেন। আপনারা উল্টা মানে বয়ান দিচ্ছেন কেন যে ওখানে আলেম ওলামা বেশি, নারী দেওয়া যাবে না, অ্যাজ ইফ যে আলেম ওলামা কি নারীর বিদ্বেষী, নারীর বিপক্ষে। তো এটা হচ্ছে আমাদের মাইন্ডসেট। এবি পার্টি যদি আলাদাভাবে যদি নির্বাচন করতো, কতজন প্রার্থী? আমাদের আমরা 54 নারী জন পেতাম। প্রার্থী, আমাদের 54 জন প্রার্থী আমরা চূড়ান্ত করেছিলাম, যেখানে আমাদের অবস্থা ভালো। আমরা এটা আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি যে আমরা চেয়েছিলাম যে আমরা বৃহৎ দুটি জোটে না গিয়ে একটা স্বতন্ত্র জোট করে ইলেকশন করা। আমি এই প্রসঙ্গটাতে আসব যে এই যে জায়গাটা, সেটা হচ্ছে যে এবি পার্টি যখন আপনার সাথেই বিগত আলোচনায় আপনি বলেছেন, বা বিভিন্ন সময় বিভিন্ন আলোচনাতে আপনি বলেছেন যে এই যে এবি পার্টি আসলে জামায়াতের রাজনীতিকে এন্ডোর্স করে না, সেই কারণেই সে আলাদা পার্টি করেছে। তো শেষ পর্যন্ত এখন কি এন্ডোর্স করছে? যে সে এখন যে জোটবদ্ধ হলো, সে কি এখন এন্ডোর্স করছে? না না, আমরা একটা দুটো জিনিস বুঝবেন আপনি। একটা হচ্ছে আমাদের রাজনৈতিক নীতি, কর্মসূচি, আমাদের আদর্শ। আমরা বলেছি এবি পার্টি একটা ফুল ফ্লেজেড একটা পলিটিক্যাল পার্টি। এর মূল পন্থাটা হচ্ছে মধ্যপন্থা। আমরা একটা সেন্ট্রিস্ট পলিটিক্যাল পার্টি, আমরা ইনক্লুসিভ পলিটিক্যাল পার্টি, আমরা একটা সোশ্যাল ডেমোক্রেট হিসাবে নিজেদেরকে আমরা পরিচয় দেই। আর এর বাইরে হচ্ছে আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করব। ঠিক আছে, এটা হচ্ছে এবি পার্টির পজিশন। আর জামাত হচ্ছে একটা পরিপূর্ণভাবে একটা ইসলামী মতাদর্শ ভিত্তিক রাজনৈতিক দল, এবং এই রাজনৈতিক দলটাকে আপনি ওই অর্থে ইনক্লুসিভ বলতে পারেন না, কারণ এক্সক্লুসিভ তারা ইসলাম ধর্মের ভিত্তিতে একটা কল্যাণ রাষ্ট্র বা একটা আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে। এখানে আমাদের পার্থক্য। এখন আমাদের যে জোটটা হয়েছে এটা হচ্ছে ইলেকট্রাল অ্যালায়েন্স, এবং ইলেকট্রাল অ্যালায়েন্সের কিন্তু আমরা একটা শর্ত দিয়েছি, বা আমাদের মূল কথাটা ছিল দুটো। একটা হচ্ছে আমাদের মূল ঐক্যের জায়গাটা ছিল জুলাই সনদ। আমরা যখন ঐকমত্য কমিশনে আমরা যখন কাজ করছি, ঐকমত্য কমিশনে যখন আমরা কথাবার্তা বলেছি, তখন আমরা দেখেছি যে জুলাইয়ের যেই অভিপ্রায়, জুলাইয়ের যেই অঙ্গীকার, অর্থাৎ আমাদের রাষ্ট্রটা আর পুরানো ধাঁচে চলবে না, আমরা একটা বাংলাদেশ 2.0 অথবা একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত, অথবা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক সুষম অর্থনীতির রাষ্ট্রে আমরা পরিণত করতে চাই। এই আইডিয়ায় আমরা দেখেছি যে আমাদের সাথে জামাতের চিন্তার মিলে গেছে। শুধু আমাদের না, এনসিপি আর অন্যান্য দলের সাথে মিলেছে। বিএনপির সাথে আমাদের একটা পার্থক্য তৈরি হয়েছে। সেই পার্থক্যটা কোথায়? বিএনপি কিছু কিছু জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং আমরা সবাই মিলে আউট অফ দি মিটিং আমরা অনেক চেষ্টা করেছি বিএনপিকে কনভিন্স করার জন্য যে আপনি এই নোট অফ ডিসেন্টগুলো দিয়েন না। কারণ আপনি কি কি বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছেন? যেমন ধরেন, আমরা বলেছি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনয়ন করব। ঠিক আছে, তো ভারসাম্য আনয়ন করব, এটা তো একটা ভেগ টার্ম। তাহলে আমরা কোন কোন জায়গায় ভারসাম্য আনবো? আমরা যখনই এই জায়গাগুলো নির্দিষ্ট করতে চেয়েছি যে প্রধানমন্ত্রী এই কাজ করবে, রাষ্ট্রপতি এই কাজে থাকবে, তখনই বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে। বিএনপি নোট অফ ডিসেন্ট দিচ্ছে। আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কথা বলছি, এইভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাবে, বিএনপি মানে 4th বা 5th লেয়ারে গিয়ে বলছে এটা যদি কাজ না করে তাহলে পার্লামেন্ট ঠিক করবে কে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হবে। তো তত্ত্বাবধায়ক সরকার প্রধান যদি পার্লামেন্ট ঠিক করে, তাহলে তো ওই কথাটাই হচ্ছে, মানে ওই সরকারই ঠিক করবে আমার কি হবে, সে ওই যেটা আগে মেজরিটির বেসিসে। আমরা এটা না রাখার পক্ষে। কারণ আপনি যখন পঞ্চম ভাগে গিয়ে দেখবেন আপনার সুবিধা হবে, আপনি তখন সবগুলোকে ফেল করাই দিয়ে যাবেন। প্রথমটাতে আপনি ফেল করাই দিবেন, দ্বিতীয়টাতে ফেল করাই দিবেন। ফলে আমরা দেখছি যে এখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা আসলে ইফেক্টিভ হবে না, এবং এটা আবার মানে হুমড়ি খেয়ে পড়বে। বিএনপিকে আমরা বলেছি যে এখানে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েন না, কিন্তু বিএনপি প্রত্যেকটা জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা সাংবিধানিক পদগুলোতে নিয়োগের ব্যাপারে আমরা বলেছি প্রধানমন্ত্রী
নিজে এটার সাথে এককভাবে থাকবেন না, এটা একটা কমিটির মাধ্যমে হবে এবং সেই কমিটিতে অপোজিশনও থাকবে। বিএনপি এখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং এই জায়গা থেকে আমাদের সাথে জামাতের সাথে অ্যালাইনমেন্টটা তৈরি হয়েছে। সুতরাং জামাতের সাথে আমাদের রাজনৈতিক মতাদর্শিক ঐক্য হয় নাই, ঐক্যটা হয়েছে জুলাই সনদকে কেন্দ্র করে। এই জায়গাটাতে যে এনসিপি আপনাদের জোট শরিক, জি, এনসিপি শুরুতে বলেছিল এটা নির্বাচনী জোট, এটা মতাদর্শিক বা রাজনৈতিক জোট না। জি, কিন্তু এখন তারা এটাকে রাজনৈতিক জোট হিসেবে একটা বক্তব্যে আমরা পেয়েছি যে রাজনৈতিক জোট হিসেবে তারা বলেছে একজন নেতা। তো এই যে জায়গাটা, সেক্ষেত্রে এবি পার্টি কি এখনো মনে করে যে এটা রাজনৈতিক জোট নয়, নির্বাচনী জোট? এখনো এটাকে জোট হিসেবে ঘোষণা করা হয় না। আমি যেটা বলি কি, আমরা যখন প্রথম আলোচনা তুলছিলাম যে আচ্ছা আমাদের আগে পরিচয়টা ঠিক হোক, এটা কি, এটা কি জোট, এটা কি শুধুমাত্র সমঝোতা, তখন বলা হয়েছিল এটা অনলি একটা ইলেকট্রাল অ্যালায়েন্স এবং এটার নাম দেওয়া হয়েছিল 11 দলীয় নির্বাচনী ঐক্য। ঠিক আছে, এখন নির্বাচনের পরে যেহেতু জুলাই সনদ বাস্তবায়নের শপথ নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, বিএনপি শপথ নেয় নাই, জামাত এবং এনসিপি শপথ নিয়েছে, তখন ওনারা বলছেন এটার নাম হচ্ছে 11 দলীয় ঐক্য। ঠিক আছে, তো এখন এই জায়গাটা এখনো আমরা আলোচনায় বসি নাই যে যেহেতু এটার চরিত্রটা কি হবে, যেহেতু জুলাই সনদ নিয়ে এখনো একটা ডিসপিউট রয়ে গেছে এবং আমাদের অভিপ্রায়টা হচ্ছে জুলাই সনদটা আমাদের কাছে মৌলিক একটা ইস্যু। আমরা মনে করছি এটা একটা সংস্কারের প্রথম ধাপ হবে, কারণ আমরা যদি কনস্টিটিউশনালি এটাকে মানে অ্যাসিওর করতে পারি যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারবেন না, পরপর 2 বারের বেশি বা 10 বছর, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য থাকবে, সাংবিধানিক নিয়োগগুলোতে একটা কমিটি ওয়ার্ক করবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার এই পদ্ধতিটা মেনটেন করবে, এরকম যে 8-10টা মৌলিক সাংবিধানিক জায়গা আছে, সেই জায়গাটা এশিওর হয়ে গেলে আমাদের আর এই জোটের প্রয়োজন হবে না। আচ্ছা, আমরা এটাকে নিয়েই জোটটা আমি মনে করি হয়তো যদি কন্টিনিউ করে এই জুলাই সনদ বাস্তবায়নের ইস্যুতে থাকবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে দেখেন বিএনপি এখন রাষ্ট্র ক্ষমতায় আছে, আমরা বিএনপির অপোজিশন হিসেবে বিএনপিকে একটা মানে কার্যকর বিরোধী দল আকারে আমরা ভূমিকা রাখবো। সেই ভূমিকা রাখতে গিয়ে আরও যারা বিরোধী দল থাকবে সবার সাথে তো একটা যোগসূত্র, একটা সমন্বয়, এক ধরনের মানে সেটা হতে পারে। তো সুতরাং এটা একদম স্পষ্ট যে আমাদের ঐক্যটা নির্বাচনী ঐক্য হয়েছে এবং এরপরে এটা কন্টিনিউ করবে কিনা এটা পরিস্থিতির উপর নির্ভর করবে। আমরা এখনো ওইভাবে চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নেননি। এই জায়গায় আপনি নিজে বললেন যে ওই যে শপথের বিষয়টা, সংসদ সদস্য হিসেবে সবাই শপথ নিল, তারপর হচ্ছে দেখা গেল সংবিধান সংস্কার পরিষদের যে শপথ সেখানে বিএনপি নিল না, কিন্তু 2/3 মেজরিটি নিয়ে বিএনপি আবার সংসদে আছে, অর্থাৎ তার সংবিধান সংস্কারের এক ধরনের এখতিয়ার পেয়ে গেছে। তো এইটা আসলে কি ধরনের সংকট তৈরি করবে বা এই জায়গাটা নিয়ে আসলে আপনারা ভাবছেন কি? এটা দেখেন, আমি মনে করি এই সংকটটা যদি বিএনপি সমাধান না করে, 2/3 মেজরিটি আমাদের ইতিহাসে কিন্তু ভালো ফল আনে নাই কারো জন্য। শেখ মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে, জিয়াউর রহমান সাহেব থেকে শুরু করে, এরশাদ থেকে শুরু করে শেখ হাসিনা পর্যন্ত আমরা দেখেছি 2/3 মেজরিটি কখনো, বিএনপিও কিন্তু আপনার 15 ফেব্রুয়ারি নির্বাচনে মোর দেন 2/3 পেয়েছিল, কিন্তু পার্লামেন্ট কন্টিনিউ করে নাই, খুব অল্প সময়ে পার্লামেন্ট ভেঙে দিতে হয়েছে। শেখ হাসিনা তো 24-এর পার্লামেন্ট বেশি দিন চালাতে পারেন। সো আমরা যেটা মনে করি যে একটা গণভোট আমরা করেছি, কেন করেছি? কারণ আমাদের পার্লামেন্ট কার্যকর ছিল না বলে। গণভোট কিন্তু অলওয়েজ আমরা যখন বলি না এটা জনগণ এটা চায়, তো জনগণ এটা চায় আপনি কিভাবে জানেন? জনগণ চাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে হয় পার্লামেন্ট আর নাহলে অল্টারনেটিভ হচ্ছে গণভোট। জনগণ থেকে আপনি সরাসরি মতামত নিলেন। আমরা কেন গণভোটে গেলাম? এই গণভোট তো বিএনপি সাপোর্ট করেছে এবং বিএনপির দাবির প্রেক্ষিতে কিন্তু আমরা সম্মতি দিয়েছি, কারণ আমরা দেখলাম যে একটা অচলাবস্থা তৈরি হচ্ছে। বিএনপি বলেছে যে সংসদ নির্বাচনের পরে, বিএনপি দীর্ঘদিন এই কথা বলেছে যে সংসদ নির্বাচনের আগে বা পরে। না, আমি আপনাকে বলি, জামাত পজিশন নিয়েছে যে গণভোট আগে হতে হবে, তারপরে ন্যাশনাল পার্লামেন্ট ইলেকশন হতে হবে। বিএনপি পজিশন নিয়েছে যে দুইটা একসাথে করা যায়। আমরা কিন্তু বিএনপিকে সাপোর্ট দিয়েছি, যে আমরা চিন্তা করেছি দেশের ব্যয় সাশ্রয় হবে, আর গণভোট ইন্ডিভিজুয়াল করতে গেলে টার্নওভার কম হবে, পার্লামেন্ট ইলেকশনে আমরা যেহেতু আমাদের স্বার্থে আমাদের ভোটারদেরকে নিয়ে যাব, তাহলে গণভোটে পার্টিসিপেন্টে বেশি হবে। আমাদের এই ধারণাটা সঠিক ছিল, কিন্তু জামাত যেটা অ্যান্টিসিপেট করেছিল যে গণভোটটা আগে করার, এটা এখন দেখা যাচ্ছে
যে বিএনপি কিন্তু এই ভোটের সময় তারা দুই ধরনের রোল প্লে করেছে। উপরে বলেছে আমরা হায়ের পক্ষে, ভেতরে ভেতরে তারা নায়ের পক্ষে ভোট দিয়েছে ব্যাপকভাবে, আমরা নিজেরাই প্রত্যক্ষদর্শী দেখেছি। এবং একটা ডাটাও বেরিয়েছে যে 14টা আসনে বিএনপি জিতেছে এবং ওই 14টা আসনে না ভোট ফেল করেছে, সরি না ভোট ফেল করে না ভোট জয় হয়েছে। সুতরাং এটা একদম পরিষ্কার যে বিএনপি ব্যাপকভাবে না ভোটের পক্ষে ভোট দিয়েছে। আবার বিএনপির একটা বড় অংশ কিন্তু আবার হায়ের পক্ষে ভোট দিয়েছে, নাহলে তো আমরা ফাইনালি হ্যাঁ ভোট 70% আর পেতো না। এখন প্রশ্ন হচ্ছে বিএনপি এই গণভোটকে এন্ডোর্স করেছে, একই দিনে জাতীয় নির্বাচন, একই দিনে গণভোট তারাই সমর্থন করেছে। তাহলে গণভোটটা দিয়ে আমরা কি পেলাম? গণভোটটা দিয়ে তো আমরা পেলাম যে জুলাই সনদের পক্ষে এদেশের জনগণ রায় দিয়েছে যে হ্যাঁ আমরা জুলাই সনদকে বাস্তবায়ন চাই। এখন জুলাই সনদ বাস্তবায়নের জন্যই বলা হয়েছে, আপনি এটা খুবই পরিষ্কার বিএনপি এটা আসলে একটা জটিলতা তৈরি করছে অযথা, এবং এই জটিলতা কিন্তু বিএনপিকে ভোগাবে আমি যেটা মনে করি আর কি। কারণ দেখেন আমাদের কনস্টিটিউশনে পার্লামেন্ট শুধু কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারে। আপনি যেটা বলছেন 2/3 মেজরিটি দিয়ে পার্লামেন্ট অ্যামেন্ড করতে পারে, কিন্তু সংবিধান সংস্কার করতে পারে না, সংবিধান পুনর্লিখন করতে পারে না, সংবিধান বদলাতে পারে না। সংবিধান তৈরি করতে, পুনর্লিখন করতে, বদলাতে পারে কেবলমাত্র সংবিধান সংস্কার পরিষদ বা গণপরিষদ। আমাদের 72-তে আমাদের যেটা পার্লামেন্ট ছিল এটা কিন্তু একই সাথে গণপরিষদ আকারে ভূমিকা রেখেছে, এটা তো আপনি জানেন। এই রেফারেন্সের কারণে আমরা বলেছি এবারের পার্লামেন্টটাকে আমরা একই সাথে গণপরিষদ মানে সংবিধান সংস্কার পরিষদ এবং ন্যাশনাল পার্লামেন্ট আকারে সংবিধান সংস্কার আর প্রণয়ন, যদি আমি দুটোকে একটু আলাদা করি, যে 72 এর পার্লামেন্ট ছিল প্রণয়নের যেই গণপরিষদ হিসেবে যেটা অ্যাক্ট করেছে সেটা হচ্ছে প্রণয়নের জায়গা থেকে, সেই জায়গায় আপনার সংস্কারের কথা বলছেন, সংস্কার তো অ্যামেন্ডমেন্টের মধ্য দিয়েও আসতে পারে না। প্রথম কথা হচ্ছে যে আপনার 72তে পার্লামেন্ট তো সংস্কার পরিষদ আকারে ভোট পায় না। 72 পার্লামেন্ট তো এটা আগের পাকিস্তানের ফ্রেমওয়ার্কের মধ্যে নির্বাচিত, সেখানে একটা গণসম্মতি তৈরি হয়েছে যে এটা একটা গণপরিষদ আকারে কাজ করবে, কারণ একটা নতুন দেশ তো, নতুন সংবিধান তো লাগবে আমাদের। সুতরাং এখানে যেই আমরা ঐকমত্যে পৌঁছেছি যে এই পার্লামেন্ট তো পুরা এত বড় অ্যামেন্ডমেন্ট করতে পারবে না, এত সংস্কার তো করতে পারবে না, কারণ এটা তো খোলনলচে পাল্টে যাচ্ছে। ঠিক আছে, সেজন্য বলা হয়েছে তাহলে পার্লামেন্টকে একটা এক্সট্রা ক্ষমতা দিতে হবে, একটা এক্সট্রা অথরিটি দিতে হবে। সেই অথরিটিটা জনগণ দিয়েছে, গণভোটের মাধ্যমে দিয়েছে। সেজন্য বলা হচ্ছে এই পার্লামেন্ট একই সাথে দুইটা ক্ষমতা বা দুইটা ক্যারেক্টারে সে ওয়ার্ক করবে। একটা হচ্ছে সে সংবিধান সংস্কার পরিষদ আকারে কাজ করবে, সে ন্যাশনাল পার্লামেন্ট আকারে কাজ করবে। ন্যাশনাল পার্লামেন্টে বাজেট প্রণয়ন, আইন প্রণয়ন, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট সে করতে পারবে। আর এই সংস্কার পরিষদের স্পেসিফিক কাজ হচ্ছে এই জুলাই সনদে যেই সংস্কারগুলো দেওয়া হয়েছে এগুলোকে সে যুক্তিতর্ক করে সুন্দর করে বিল আকারে নিয়ে সে সংবিধান অন্তর্ভুক্ত করবে। এখন বিএনপি যে কথাটা বলছে, আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে যে এটা যদি করে তাহলে অসুবিধাটা কি? বিএনপির হয়তো কিছু দাড়ি কমা, কিছু সামান্য কথার হেরফের হবে, এর বেশি তো হবে না। তারপরে তো আপনি সেটা সংস্কার পরিষদে আপনারই তো প্রাধান্য আছে। সংস্কার পরিষদের সদস্য আকারে তো 209 জন, বা আরো যোগ করলে যখন মহিলারা যোগ হবে, নারী আসন যোগ হবে, তাহলে বিএনপি তো মেজরিটি পাচ্ছে। সেই সংস্কার পরিষদে তো আপনি ভূমিকা রাখতে পারছেন, তাহলে আপনি সংস্কার পরিষদটাকে অযথা একটা বিতর্কের মধ্যে ফেললেন কেন? আপনার সংস্কার পরিষদের শপথ নিয়ে সংস্কার পরিষদের আলোকে আপনাদের এই সংবিধানের কাজটা করলেই তো, অ্যামেন্ডমেন্টটা করে ফেললেই তো এটা কাজটা লেখাটা চুকে যায়। এটা বেশি দিন লাগবেও না, কারণ আমরা সংস্কার পরিষদের ঐকমত্য কমিশনে যেভাবে আলোচনা করেছি এটা অলরেডি পার্লামেন্টারি একটা ডিবেট হয়ে গেছে সেখানে। এখন এখানে আরেকবার ফাইনেস্ট পজিশনে একটা ডিবেট হবে সংস্কার পরিষদে নিয়ে, এগুলোকে ঢুকিয়ে বিএনপি একটা কথা বলতে পারে যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি। ঠিক আছে, তো ঠিক আছে, আপনি যদি নোট অফ ডিসেন্ট দিয়ে থাকেন, আপনি সংস্কার পরিষদ এটা পাশ করেন, তারপরে পার্লামেন্টে গিয়ে আপনি অ্যামেন্ড করেন, আপনার তো ক্ষমতা আছে। এ নিয়ে একটা রিটও হয়েছে, জুলাই সনদ নিয়ে একটা রিট হয়েছে। না, জুলাই সনদ নিয়ে যে রিট হয়েছে এগুলো হচ্ছে কি, আমি আপনাকে বলি, এই যে আইনের কাছে চলে যাওয়া, কোর্টকে দিয়ে ব্যবহার করে কাজ করা, এগুলো কখনো ফল ভালো হয় নাই। শেখ হাসিনা কিন্তু আপনার কোর্টকে বাদ দিয়েছে, কোর্টের মাধ্যমে লাভ হয় নাই তো। কোর্টকে ব্যবহার করে আমাদের রাজনৈতিক মানে সাংবিধানিক বিষয়গুলোকে নিয়ে কোর্টে গিয়ে যদি আপনি জুলাই অভ্যুত্থানকে, জুলাই সনদকে বাতিল করা, গণভোটকে ইয়ে করার চেষ্টা করেন, তাহলে যেটা হবে আলটিমেটলি রাজনীতিটা আবার রাজপথে চলে যাবে। রাজনীতি রাজপথেই ফয়সালা হয়, এটা আমরা জানি, কারণ শেখ হাসিনা তো রাজপথের ফয়সালায় দেশ থেকে ওনাকে যেতে হয়েছে, ক্ষমতা ছাড়তে হয়েছে।
সুতরাং আমি মনে করি আমরা দীর্ঘদিন রাজপথে ফয়সালা করেছি, হুম। দীর্ঘ 17 বছর রাজপথে অনেক আন্দোলন হয়েছে আমাদের। আপনি নির্বাচনের পরে একটা বক্তব্যে বলেছেনও। যে আমার বক্তব্য হচ্ছে যে একটা দুঃসহ সময় পার করে এসেছি সবাই। হুম, বিএনপির লোকরা সবচেয়ে বেশি কষ্ট করেছে, জামাতের লোকেরা এরপরে সবচেয়ে বেশি কষ্ট করেছে। আমাদের এই ছাত্র জনতা আমরা সবাই মিলে একটা দুঃসহ সময় পার করে আমরা একটা স্বস্তির জায়গায় এসেছি। ইন্টারিম গভর্নমেন্ট আমাদের আশা পূর্ণ করতে পারেন নাই, ওনাদের কাছে যে দায়িত্বটা ছিল সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে নাই। তারপরেও ইন্টারিমের সবচেয়ে বড় সাকসেস হচ্ছে তারা একটা সময়ে ক্ষমতাটা হস্তান্তর করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া হ্যান্ডওভার করে গিয়েছেন। যত বিতর্ক থাকুক নির্বাচনকে তো সবাই মেনে নিয়েছে। হুম। এখন প্রশ্ন হচ্ছে এখন আর বিতর্কটা রাখার দরকারটা কি? আচ্ছা, এই জায়গায় হচ্ছে ৭৭ জন সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়েছে। এখানে দুটো বিষয় আমি দুটো প্রশ্ন পাশাপাশি রেখে করতে চাই। সেটা হচ্ছে একটা আলোচনা এসেছে যে একটি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর আরেকটি শপথ যদি নেওয়া হয় আগের শপথটি বাতিল হয়ে যায়। এইটার আসলে বিষয়টা কি এবং এইটা নিয়ে আসলে এই ৭৭ জন যারা হচ্ছে শপথ নিল বা এই রাজনৈতিক অঙ্গন যেটা রাজনৈতিক দলগুলো এটা কি ভাবছে? আরেকটা হলো যে এই যে ৭৭ জন তারা সংবিধান সংস্কার পরিষদের যে বৈঠক একটা সভা তো ডাকবে নিশ্চয়ই বা তারা ডাকার চিন্তা করছে কিনা বা এটার চিন্তাটা কি? না, প্রথম কথা হচ্ছে বেস্ট তানিয়া আমির এই বিতর্কটা তুলেছেন, আমি শুনেছি। হুম, হুম, উনি যে কথাটা বলেছেন, দেখেন আমাদের এই সাংবিধানিক বিতর্ক দিয়ে হুম, দেশের সমস্যার সমাধান হবে না। হুম, দেশের সমস্যার সমাধান হলে আমাদের একটা ঐকমত্য লাগবে। হুম, এই সাংবিধানিক মার প্যাঁচ ধরে ধরে আমাদের দেশে যতগুলো অবৈধ নির্বাচন হয়েছে, যতগুলো অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, প্রত্যেকটাকেই সামনে সংবিধানকে সামনে আনা হয়েছে। এরশাদও এটা করেছে, শেখ হাসিনাও এটা করেছে, খালেদা জিয়াও করেছিলেন। মানে ওই যে 15ই ফেব্রুয়ারি 15 সেই ফেব্রুয়ারি নির্বাচনে যে নির্বাচন। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। তো সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে একটা ফাও একটা নির্বাচন করে কি লাভ হয়েছে বলেন? 15 ফেব্রুয়ারি নির্বাচন তো টিকে নাই। তো এখন কথা হচ্ছে যে তানিয়া আমির যেটা বললেন, যেখানে গণভোটের মাধ্যমে একটা জিনিস গ্রহণ করা হয়েছে, যেখানে জুলাই সনদে প্রত্যেকটা দল স্বাক্ষর করেছে, তারাই বলেছে যে আমরা একটা সংস্কার পরিষদ করে আমরা এই জিনিসগুলোকে সংবিধানে অন্তর্ভুক্ত করব, এবং যদি আমরা না করি নির্ধারিত সময়ের পরে এটা অটোমেটিক্যালি এটা যুক্ত হয়ে যাবে। এটার উপর আমরা স্বাক্ষর করেছি সবাই। তো এটা আবার গণভোটে দিয়েছি প্রেসিডেন্টের অর্ডারের আলোকে। দেখেন কতগুলো কাজ আমরা করেছি। প্রথম হচ্ছে যে কোনো গণ অভ্যুত্থান তো অ্যাকচুয়ালি আউট অফ দি কনস্টিটিউশন, তাই না? গণ অভ্যুত্থান তো সংবিধানে লেখা নাই। শেখ হাসিনা যেভাবে পালিয়ে গেছেন, যেভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন, যেভাবে এখানে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, কিছুই আমাদের কনস্টিটিউশনে নাই। কনস্টিটিউশনে কোনো না কোনোভাবে কোনো না কোনো সূত্র ধরে এটাকে পরবর্তী পার্লামেন্ট যখন এটাকে পুরোটাকে বৈধতা দিবে তখন আমাদের এই সব কাজটা কি হবে? একটা সামগ্রিক বৈধতা পাবে। আমাদের গণভোটও একটা বৈধতা, ঠিক আছে? পার্লামেন্টে যখন আবার সেটাকে ইনক্লুড করে আবার যদি একটা গণভোট করতে হয়, এইভাবে আমাদের এই সব বিতর্কগুলো একটা জায়গায় এসে কি করতে হবে? সমাধান মীমাংসা করতে হবে। মীমাংসা করতে হবে। দেখেন আমাদের যে মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ তো আপনি যদি হিসাব করেন পাকিস্তানের কনস্টিটিউশনকে ভায়োলেট করে না, পাকিস্তানের রাষ্ট্র ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানো তো একটা রাষ্ট্রদ্রোহিতা। তো মুক্তিযুদ্ধ কি আমাদের কাছে রাষ্ট্রদ্রোহিতা? মুক্তিযুদ্ধ তো আমাদের জন্য মানে অপরিসীম অর্জন। আমাদের তো দেশপ্রেমের এটা তো নতুন একটা রাষ্ট্রের জন্মের হিসাব। সেটা আমি বলছি। তাহলে আপনি দেখেন আমরা যে ভাষা আন্দোলন করেছি সেটা কি? ভাষা আন্দোলন তো আমরা আইন লঙ্ঘন করেছি, 144 দ্বারা ভঙ্গ করেছি। তাহলে যখন আপনি কোনো বৃহত্তর কল্যাণের জন্য আপনার রাষ্ট্র ব্যবস্থা যখন আপনার উপর জালেম হয়ে দেখা দেয়, আপনার উপর জুলুম করে, আপনার উপর অন্যায় করে, এই যে আমাদের যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, এই যে গণহত্যা চালানো হয়েছে, লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে, একটা জীবন্ত মানুষকে পুলিশের ভ্যান থেকে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, এগুলো সব তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংবিধানকে নস্যাৎ করে দেওয়া, ভণ্ডুল করে দেওয়া হয়েছে। আগের রাতে ভোট করে যে নির্বাচন হয়েছে, এটা কি সংবিধান লঙ্ঘন না? সুতরাং আপনি যখন ক্রমাগত সংবিধান লঙ্ঘন করছেন, জনগণ যখন দেখছে তার কোনো অধিকার সে প্রতিষ্ঠা করতে পারছে না, না নির্বাচনের মাধ্যমে না আন্দোলনের মাধ্যমে, তখন জনগণ একটা অসাংবিধানিক অপরিসীম একটা গণ অভ্যুত্থান ঘটিয়েছে। এইটাকে আপনাকে সংবিধানে, এটা যুগ যুগ ধরে সারা পৃথিবীর ইতিহাস হচ্ছে এই ধরনের গণ অভ্যুত্থানকে একটা মানুষের অধিকারের একটা মানে আলোকোজ্জ্বল অধ্যায় হিসেবে গণ্য করা হয়, এবং যারা এই সমস্ত আত্মদান করে তাদেরকে শহীদ হিসাবে শ্রেষ্ঠ সন্তানের মর্যাদা দেওয়া হয়।
তাহলে আমাদের জুলাই অভ্যুত্থানটা ছিল সেরকম একটা অভ্যুত্থান, এবং সেই অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে রাষ্ট্র সংস্কার, ঐকমত্য কমিশন, গণভোট, একটা নির্বাচনের জায়গায় আমরা এসেছি। এখন বিএনপি এখানে যদি সাংবিধানিক মারপ্যাঁচ তোলে যে গণপরিষদের বা সংস্কার পরিষদের শপথ নিলে ওই শপথ ভায়োলেট হয়ে যাবে, আপনি কিন্তু আগের জায়গায় চলে যাচ্ছেন। ঠিক আছে, আপনি এই সংকটটাকে আবার রাজপথে নিয়ে যাচ্ছেন। এই জন্য কথা হচ্ছে প্রত্যেক কিছুর একটা, আমাদের দেশে গৃহযুদ্ধ হয় না, বিভিন্ন দেশে গৃহযুদ্ধ সমাধান হয় কিসের মাধ্যমে? আপোষ মীমাংসার মধ্য দিয়ে তো হয়, তাই না? আমাদের দেশে যখন গ্রামে গ্রামে যুদ্ধ হয়, লড়াই হয়, মারামারি হয়, আমরা সেখানে গিয়ে একটা আপোষ রফা করে দুই পক্ষকে সমাধান করে দিই। আমাদের রাষ্ট্রটা ক্রমাগত রক্তক্ষরণের মধ্যে দিয়ে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, এখন আমাদেরকে একটা সলিউশনের পথে যেতে হবে। এখানে আপনি সাংবিধানিক যুক্তিতর্ক, কুটতর্ক না তুলে যে যে জিনিসটা আমরা সেটেল করেছি, একটা সংস্কার পরিষদের মিটিং ডেকে সেখানে যেহেতু বিএনপির সংখ্যাগরিষ্ঠতা আছে, সেখানে বিএনপি সেটেল করুক, দেশের মানুষ তো সবাই দেখবে সেটা, তাই না? তারপরে আপনি পার্লামেন্ট তো, প্যারালাল পার্লামেন্টও তো বিএনপি তো এটার শপথ নেয়নি, তাহলে সে এখন বিএনপি, ওই ওই আমি তো সেটাই বলছি, সবাই বসবে কি করে? বিএনপি যে কথা বলে শপথ নেয় নাই, সেটা অত্যন্ত লেম একটা এক্সকিউজ। সে বলছে কনস্টিটিউশনে এই শপথটা নাই। তাহলে এখন প্রশ্ন আসবে, সংবিধানে কি মানে অন্তর্বর্তীকালীন সরকার আছে? নাই তো। সংবিধানে কি গণভোটের কথা আছে? নাই তো। তা আপনি গণভোট আর নির্বাচন একদিনে গণভোটের ইস্যুতে এই যুক্তি দেওয়া হয়েছে যে এটা যেহেতু সংবিধানে নেই, এটা আলাদাভাবে অধ্যাদেশে বদলে আদেশ বলে যেহেতু দেওয়া তো হয়েছে, একই সেটা কথাই নিয়েও তো। একটা বিতর্ক এই আছে। আদেশ বলেই তো, আপনি যদি আদেশের একটা অংশ মানেন, আপনি দেখেন বিএনপির কতগুলো কথা, এগুলো আপনি যদি পাবলিক স্ফেয়ারে বিতর্ক তোলেন, অনেক বিতর্ক তুলতে পারবেন। শেখ হাসিনাকে যেই পন্থায় হটানো হয়েছে, ক্ষমতাচ্যুত করা হয়েছে, এটা কনস্টিটিউশন ভায়োলেশন হয়েছে না? কনস্টিটিউশনের তো নিয়ম হচ্ছে সরকার হটবে, সরকার বদলাবে নির্বাচনের মাধ্যমে। গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার বদলাবে না তো, প্রধানমন্ত্রী পদত্যাগ হবে না তো। এখন প্রধানমন্ত্রীকে আপনি, সেখানে একটা আপৎকালীন বিষয় কিন্তু বিদ্যমান সংবিধানেও ঠিক আছে, আছে। ঠিক আছে, গেল। তাহলে যখন রাষ্ট্রপতিকে সরানোর কথা আসলো, ঠিক আছে, তখন আপনি বলছেন সংবিধান। আপনি দেখেন প্রধান বিচারপতি সরে গেল না, নির্বাচন কমিশন সরে গেল না, কনস্টিটিউশন প্রত্যেকটা প্রতিষ্ঠানের লোকেরাই তো কি হয়ে গেল, পালিয়ে গেল, সরে গেল, লোক শত শত লোক একমাত্র পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রপতি বসেছিলেন। রাষ্ট্রপতি বসেছিলেন, রাষ্ট্রপতির জায়গায় আপনি সব জায়গায় কিন্তু সহযোগিতা করেছেন। বিএনপি শেখ হাসিনার পতনে সবচেয়ে বেশি মাঠ পর্যায়ে তার শক্তি প্রয়োগ করেছে না? শক্তি ইনভলভ ছিল না? ছিল তো। বিএনপি নিজেই ক্লেম করছে তার প্রায় 400-র উপরে লোক শাহাদাত বরণ করেছে। এত 15 বছরের আন্দোলনে কখনো এই অল্প সময়ে বিএনপির এত লোক শহীদ হয় নাই, জামাতের এত লোক শহীদ হয় নাই, এই আন্দোলনে যত লোক প্রাণ গেছে। তাহলে আপনি সেখানে সাহায্য করলেন, আপনি তখন প্রশ্ন তোলেন নাই প্রধান বিচারপতি পালিয়ে গেল কেন, সংবিধান লঙ্ঘন হলো কিনা, দুদক চেয়ারম্যান পালিয়ে গেল কেন, আপনার সাংবিধানিক পিএসসি চেয়ারম্যান পালিয়ে গেল কেন, প্রধানমন্ত্রীর এই ধরনের তার বাড়িঘর, তার মানে আপনার এটা কি গণভবনকে ধ্বংসস্তূপে পরিণত করে সেখানে মানে মিউজিয়াম করা হলো, সেখানে আপনি কিছুই তুললেন না। যখন রাষ্ট্রপতির প্রসঙ্গ আসছে, আপনি আপনার স্বার্থের জায়গায় এসে সেটাকে আপনি ঠেকাইলেন। এই প্রশ্নগুলো তো ইতিহাসে আসবে। বিএনপি যতই সংবিধান করুক, মানুষ তো এটা খালি চোখে দেখবে যে আপনি এই জায়গায় সংবিধান করেন নাই, এই জায়গায় এসে সংবিধান করছেন কেন, এখানে আপনার কি স্বার্থ আছে? এই প্রশ্নগুলো আসবে, এবং এই প্রশ্নগুলো আসলে জনগণের মধ্যে এটার প্রভাব থাকবে, এবং এটা একটা স্থায়ী বিতর্ক আকারে থাকবে। এই বিতর্কটাই আমরা শেষ করতে চাচ্ছি, এই বিতর্কটাই আমরা সমাধান করতে চাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত হচ্ছে আমরা দেখলাম যে তৃতীয় শপথ, যেটা মন্ত্রী পরিষদের শপথ, সেখানে আবার আপনারা উপস্থিত থাকেননি। এইটা কি মানে সংসদ হিসেবে হচ্ছে আছে, কিন্তু হচ্ছে মন্ত্রী পরিষদ তো বাংলাদেশেরই। হ্যাঁ, ওই প্রোগ্রামটাতে মনে হয় প্রতিবাদ স্বরূপ সেটা বর্জন করা হয়েছে, প্রতিবাদ আকারে। এটা এমন না যে আমরা মন্ত্রী পরিষদ মানি না বা করছি না, এটা একটা ওই যে যেহেতু সংস্কার পরিষদের শপথটা নেওয়া হয় নাই, তাৎক্ষণিক প্রতিবাদ হিসাবে সেটাকে বর্জন করা হয়েছে। এটা একটা প্রতিবাদী কর্মসূচি আকারে। আচ্ছা, তো এই মন্ত্রী পরিষদ নিয়ে একটা নতুন বিশেষত সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের যেই পররাষ্ট্রমন্ত্রী পদে তার যে নিয়োগ, সেটা নিয়ে ব্যাপক একটা সমালোচনা হয়েছে। সেটা আমরা দেখেছি যে এনসিপির তরফ থেকেও এটা সমালোচনা এসেছে,
এনসিপি বলেছে যে বিএনপিকে সহযোগিতা যারা করতো তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে, এই ধরনের সরাসরি বক্তব্য, বা জামাতের তরফ থেকেও নানাভাবে নানা ধরনের বক্তব্য আমরা পেয়েছি। তো এই যে খলিলুর রহমান, তার এখনকার নিয়োগ নিয়ে আপনারা কথা বলছেন, কিন্তু খলিলুর রহমান যখন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তখনও কিন্তু একটা সমালোচনা হয়েছিল। সেই সময়টাতে আমরা দেখেছি যে ওইটাকে বরং তার নিয়োগটা নিয়ে খুব একটা কথা বলতেও দেখিনি, বা প্রচ্ছন্নভাবে এক ধরনের সমর্থন দিতে আমরা দেখেছি। এটা কেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে খলিলুর রহমানের নিয়োগ নিয়ে বিতর্কটা কি উঠেছিল, কে তুলেছিল? প্রথমত এটা তুলেছিল বিএনপি, হুম, এবং তারা যে যুক্তিটা তুলেছিল এখনো জনাব সালাউদ্দিন আহমেদ সাহেবের একটা বক্তব্য পাওয়া যায়। পাওয়া যায়। জি। সেখানে উনি বলেছেন উনি বিদেশি নাগরিক। হুম, আমি ব্যক্তিগতভাবে খলিলুর রহমান সাহেবকে জিজ্ঞেস করেছি যে আপনি কি আসলে বিদেশি নাগরিক, হুম, বা বিদেশি নাগরিক হিসেবে আপনি কিভাবে মানে এরকম গুরুত্বপূর্ণ পদে আসীন হন? তিনি খুব বোল্ডলি বলেছেন উনি বিদেশি নাগরিক না, ওনার অন্য কোনো আচ্ছা। দেশের পাসপোর্ট নাই। হুম, এবং এটাও উনি, আমি যতটুকু জানি, উনি তখনও একটা ডিসক্লেমার দিয়েছিলেন হুম, যে যারা বলছেন যে আমি বিদেশি নাগরিক তাদেরকে ওইটা প্রুফ করার জন্য উনি চ্যালেঞ্জ দিয়েছিলেন, কিন্তু কেউ সেটা চ্যালেঞ্জ করতে প্রুফ করতে পারেন নাই, নাম্বার ওয়ান। হুম, সো আমি যেটা মনে করি আইনিগতভাবে খলিলুর রহমান সাহেব যে উপদেষ্টা হয়েছেন এটাতে হুম, কোনো আইনি বাধা নাই, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে খলিলুর রহমান সাহেব কি অযোগ্য লোক, বা হুম, ওনার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ, উনার নিরাপত্তা উপদেষ্টা হওয়া নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে এইটার জন্য উনি কমপ্লাই করে কিনা, বাট হুম, উনাকে যখন রোহিঙ্গা বিষয়ক হাই হুম, রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে ওটার জন্য উনি, আমি মনে করি উনি যোগ্য লোক। উনি এ ধরনের নেগোশিয়েট করেছেন, জাতিসংঘে উনি কাজ করেছেন, উনি একই ধারে ডিপ্লোমেট, একই সাথে উনি একজন ইকোনমিস্ট, উনি আংটাডে কাজ করেছেন। এবং আমি ওনার সাথে ব্যক্তিগতভাবে আমেরিকায় দু একটা জায়গায় ট্যুরও করেছি, আমি দেখেছি যে উনি যথেষ্ট একজন বাংলাদেশি নাগরিক হিসেবে ওনার যথেষ্ট কমিউনিকেশন, ওনার একটা নেটওয়ার্ক আছে। এখন প্রশ্ন হচ্ছে যে উনি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে কাজ করেছেন। হুম, আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আরও দু একজন উপদেষ্টা কাজ করেছেন, যেমন আসিফ মাহমুদ ভূঁইয়া কাজ করেছেন, হুম, নাহিদ ইসলাম কাজ করেছেন। ওনারা দুজন কিন্তু একটা দলের সাথে সম্পৃক্ত হয়েছেন, হুম, কিন্তু ওনারা আগেই পদত্যাগ করেছেন হুম, নির্বাচনী আপনার কি বলা যায় যে শিডিউল ঘোষণার আগে ওনারা পদত্যাগ করেছেন। এখন খলিলুর রহমান সাহেব কিন্তু একদম শেষ দিন পর্যন্ত দায়িত্ব পালন করেছেন, যেদিন পদত্যাগ করেছেন তারপরের দিন উনি আবার মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এটা আইনগত কোনো বাধা নাই আমি হুম, যতটুকু জানি, হুম, কিন্তু আইনের বাইরেও আমাদের দেশে কিছু কথা আছে, যেটা হচ্ছে যে লৌকিকভাবে নৈতিক জায়গা থেকে এটা একটা প্রশ্ন সৃষ্টি হয় যে উনি কি তাহলে ওখানে থেকে এই দলের পক্ষে কাজ করেছেন, হুম, বা ওনার কি সেখানে কোনো স্বার্থ আছে? কারণ বিএনপি ক্রমাগতভাবে কিন্তু নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার ব্যাপারে কমপ্লেন করেছে। ইভেন মাহফুজ আলমের বিরুদ্ধে কমপ্লেন করেছে। তাহলে বিএনপি যে কমপ্লেনটা করেছে, জামাতও কিন্তু কমপ্লেন করেছিল বিভিন্ন উপদেষ্টাদের ব্যাপারে। তাহলে এখন দেখা যাচ্ছে যিনি উপদেষ্টা ছিলেন, হুম, শুধু উপদেষ্টা তো না, যিনি আপনার আইনের প্রধান কর্মকর্তা ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি দেখা গেলো বিএনপির আইনমন্ত্রী হয়েছেন। হুম, এরকম আরও কয়েকটা জায়গায় আমরা দেখেছি যে যিনি আপনার স্বরাষ্ট্র সচিব ছিলেন, উনি এসে আবার বিএনপির সময়ে এসে মন্ত্রিপরিষদ সচিব হয়েছেন। এ ধরনের কিছু বিষয় নিয়ে যথেষ্ট সমালোচনা হয়েছে। এটা সমালোচনা যৌক্তিক কিনা, সমালোচনার ভিত্তি আছে কিনা, এবং বিএনপি যেহেতু উনার সম্পর্কে খারাপ কথা বলেছে, তাকে চ্যালেঞ্জ করেছে, বিএনপি যখন আবার ওনাকে বানায়, তখন এটা নিয়ে একটা প্রশ্ন থাকাটা খুবই স্বাভাবিক হয়ে দাঁড়ায়, নাম্বার ওয়ান। হুম, নাম্বার টু হচ্ছে যে জনাব খলিলুর রহমান যখন আহ, নিরাপত্তা উপদেষ্টা হন, তখন এটা রিউমার ছড়িয়েছিল যে ওনাকে সরকার, ইন্টারিম গভর্নমেন্ট ওনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করছে। হুম, তখন আমি দেখলাম যে জামায়াতের পক্ষ থেকে একটা অবজেকশন দেওয়া হয়েছে যে ওনাকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা যাবে না। হুম, এখন যখন জামাত অবজেকশন দেয়, এবং আমি জানি না ওনাকে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা করার এরকম কোনো হুম, উদ্যোগ ছিল কিনা, গুঞ্জন ছিল একটা। গুঞ্জন ছিল, আমার মনে হয় হুম, না এটা হুম, সত্য। এনিওয়ে, তো যখন জামাত কাউকে মানে অ্যাকিউজ করে বা যার ব্যাপারে প্রতিবাদ করে, উনি যখন আবার পরবর্তী সরকার এসে সদস্য হন, তখন এই সন্দেহের ডালপালাগুলো একটা গুঞ্জরণ ছড়ায়। আমি দুইটা দিক থেকে আমি মনে করি বিএনপি যদি আরও, বিএনপিতে হয়তো যোগ্য লোকের সংকট ছিল, যে পররাষ্ট্র উপদেষ্টা করা এর চাইতে বেটার লোক পায় নাই, সেজন্য করেছে। এটা রাষ্ট্রের জন্য হলে কোনো আপত্তি নাই। হুম, নাম্বার টু হচ্ছে অ্যাডভাইজার খলিলুর রহমান সাহেব, উনি কিন্তু অ্যাডভাইজার হিসেবে শপথ নেন না, আমি যতটুকু জানি আর কি। হুম, আমি দেখি নাই ওনাকে শপথ নিতে, যে হুম, হুম, রাষ্ট্রপতির অধীনে উনি কোনো শপথ নেন নাই। তো উনি যখন এসে আবার মন্ত্রী পরিষদে শপথ নেন,
তখন ওনার ব্যক্তিগত জায়গা থেকে ওনার পার্সোনালিটিতেও কিছুটা মানে দাগ পড়ে। পড়ে যে এই লোকটা এই জায়গা থেকে, কারণ আমরা দেখেছি যে যেমন ডক্টর ইউনূসকে আমরা শুনেছি যে প্রপোজ করা হয়েছিল যে উনি রাষ্ট্রপতি হওয়া, উনি সেটা বিনয়ের সাথে উনি ফিরিয়ে দিয়েছেন। আরও অনেক উপদেষ্টাকে হয়তো বলা হয়েছিল বা সন্দেহ করা হয়েছিল যে তারা এই সরকারের সাথে কাজ করবেন কিনা, তারা বলেছেন যে না আমরা করব না, কারণ এটা একটা প্রশ্ন থাকবেই, সেটার যৌক্তিকতা থাকুক না থাকুক। তবে খলিলুর রহমান সাহেব যথেষ্ট যোগ্য লোক আমি মনে করি। আমি তো দেখলাম যে ওনাকে জাতিসংঘে সভাপতি মানে অধিবেশনের সভাপতির পদের জন্য নির্বাচনের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে যদি খলিলুর রহমান সাহেব দক্ষতার সাথে কাজ করেন, সততার সাথে কাজ করেন, যদিও একটা প্রশ্ন দেখা দিয়েছে সর্বশেষ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমি আমাদের এই প্রসঙ্গটাতেই আপনাকে এরপরে প্রশ্নটা করতাম, সেটা হচ্ছে বাণিজ্য চুক্তি নিয়ে যে একটা বড় ধরনের আলোচনা হলো এবং সেটা খুবই সিগনিফিকেন্ট একটা মোমেন্টে আসলে বাণিজ্য চুক্তিটি হলো, সেটা নির্বাচনে মাত্র 2 দিন আগে এই চুক্তিটি স্বাক্ষর হলো এবং বলা হলো একটা আলোচনা যে খলিলুর রহমান এই বাণিজ্য চুক্তির অ্যাওয়ার্ড হিসেবে বা রিওয়ার্ড হিসেবে আসলে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন কিনা, এই ধরনের একটা প্রশ্ন না, আছে। রিওয়ার্ড উনি কোত্থেকে পাবেন? এই চুক্তি তো আমাদের দেশের স্বার্থের পক্ষে হয়েছে বলা যাবে না। এই চুক্তিটা হয়েছে যে মার্কিন চাপে অ্যাপারেন্টলি মনে হচ্ছে এখানে মার্কিন স্বার্থটাই বেশি রক্ষিত হয়েছে। এবং আরও সিগনিফিকেন্ট ইস্যু হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যখন আমাদের প্রধানমন্ত্রীকে মানে সম্ভাষণ জানিয়েছেন, সেখানে তিনি বলেছেন এটা। সাধারণত আমরা সম্ভাষণ বার্তায় বা শুভেচ্ছা বার্তায় কখনো এ ধরনের কথা বলতে আমরা দেখি না। সম্ভাষণ বার্তায় সাধারণত সিম্পলি বলা হয় যে আপনার অভিনন্দন জানিয়েছি, আপনার সুস্বাস্থ্য কামনা করছি, দিস অ্যান্ড দ্যাট। তো এখানে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প সেখানে তার এই চুক্তি বাস্তবায়নের ব্যাপারে কথা বলেছেন, অনেকগুলো কথা উনি লিখেছেন। এই জায়গা থেকেই একটা সন্দেহের ডালাপালা তৈরি হতে পারে যে এই চুক্তি ব্যাপারে কোনো দাসখত দিয়েছে কিনা আমরা, এই চুক্তির ব্যাপারে জনাব খলিলুর রহমানের কোনো মানে নিজস্ব চিন্তা কাজ করেছে কিনা, আবার এটা বিএনপির উপরে চাপ হিসাবে খলিলুর রহমান সাহেবকে এখানে প্লেস করা হয়েছে কিনা, এটা কিন্তু হিউজ পরিমাণে পারসেপশন এখানে দাঁড়িয়েছে। অন্তর্বর্তী সরকার কেন এই চুক্তিটা এত তাড়াহুড়া করে করলো? মানে অন্তর্বর্তী সরকারের কিছু বিষয়ে তো আমাদের ডিসপিউট ছিল, আমরা বলেছিলাম যে অন্তর্বর্তী সরকারের কিছু কিছু কার্যক্রমের ক্ষেত্রে আমরা আপত্তি তুলেছিলাম যে যেই জিনিসগুলো আপনার এখতিয়ারের মধ্যে পড়ে আপনি সেইগুলোকে কাজগুলো করেন, আর যেগুলো এখতিয়ারের বাইরে আপনি মনে করছেন যে ন্যাশনাল ইস্যুতে প্রয়োজন, সেগুলোর জন্য আপনি একটা ঐক্যমত্য তৈরি করেন, আপনি সবার কাছ থেকে মতামত নিয়ে করেন, তাইলে তো কোনো অসুবিধা ছিল না। তো হয়তো অন্তর্বর্তীকালীন সরকার মানে কোনো না কোনো একটা লবিকে খুশি করার জন্য চেষ্টা করেছেন, এটা একটা হতে পারে, অথবা হতে পারে সেটা অনিবার্য ছিল, সেটা করেছেন। এগুলো কখনো না কখনো বেরিয়ে আসবে যে এর পেছনের মানে রহস্যটা কি, 2 দিন আগে কেন মানে এই যে সমালোচনাটা যে লবি হিসেবে এই আলোচনাটা কিন্তু আছে, খুব প্রবলভাবেই আছে এবং এইটার প্রেক্ষাপটে আরেকটি আলোচনা রাখা হয় যে এই অন্তর্বর্তী সরকার আসলে ইউএস প্রডিউসড কিনা, যে এই ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন যে সরকারটি সেটা ইউএস প্রডিউসড কিনা এবং সে তার এজেন্ডার সর্বশেষ নিদর্শনটি আসলে বাণিজ্য চুক্তি কিনা। দেখেন, আমি তো বলি যে আমাদের দেশে তো নানা পারসেপশন ডেভেলপ করে নানা কারণে। প্রফেসর ইউনূস যেহেতু হিলারি ক্লিন্টনের সাথে উনি ক্লোজলি কাজ করেছেন, মানে ক্লিন্টন অ্যাডমিনিস্ট্রেশনের সাথে ওনার খুবই ভালো রিলেশনশিপ ছিল এবং উনি নোবেল প্রাইজ পেয়েছেন। সারা বিশ্বে আমেরিকান যে মানে ব্লগ যেটা আছে সেখানে আমি দেখি যে প্রফেসর ইউনূস বেশ মানে সেখানে সকলের কাছে উনি সেলিব্রিটি আকারে সম্মান পান। সুতরাং এখানে একটা পারসেপশন তো থাকতেই পারে যে প্রফেসর ইউনূসের প্রতি আমেরিকান ব্লকের একটা ব্লেসিংস আছে। এটা পারসেপশনের কথা আমি আপনাকে বললাম, ঠিক আছে? তার মানে ওনার আফ্রিকাতে নাই, তার মানে ওনার ইউরোপে নাই, তার মানে উনি ইয়েতে ওনার ইন্ডিয়াতে তো আমি দেখেছি ওনার প্রচুর ফ্যান আছে, তাই না? সো এটা মানে একেবারে নিশ্চিত করে বলার সুযোগ নেই, তবে এই পারসেপশনটা আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা কিন্তু প্রচুর গুঞ্জরণ যে খলিলুর রহমানকে আমেরিকান চয়েসের কারণেই তারেক রহমান এখানে ইনক্লুড করতে বাধ্য হয়েছেন বা প্রেশারে পড়ে দিতে বাধ্য হয়েছে, এটা গুঞ্জরণ আছে। এটা কিন্তু খলিলুর রহমানের ক্যারিয়ারের জন্য খারাপ, ওনার পার্সোনাল যে মানে ইমেজ আছে এটার জন্য খারাপ, কারণ উনি তো বেশ বয়স্ক একজন মানুষ, তাই না? সো কোনো ব্যক্তিকে কেউ যদি কোনো একটা নির্দিষ্ট স্বার্থের পক্ষে কাজ করছেন বলে চিহ্নিত করতে পারে তাহলে এটা কিন্তু ওনার পার্সোনালিটির জন্য খুবই ডিমেরিটস আমি যেটা মনে করি। এখন আমি যেটা বুঝবো সেটা হচ্ছে প্রফেসর ইউনূস
মার্কিন আশীর্বাদপ্রাপ্ত প্রশাসন ছিলেন কিনা, হুম, এই প্রশ্নটা আমার কাছে মনে হয় না। এই জন্য কারণ অনেকে দেখবেন, অনেক গসিপ আছে আমাদের এখানে যে এই গণ অভ্যুত্থানে আমেরিকানদের একটা ভূমিকা ছিল। হুম, গণ অভ্যুত্থানে যেহেতু আমরা সক্রিয়ভাবে অংশীদার ছিলাম, আমরা মনে করি এটা একটা ফলস পারসেপশন। হুম, আমেরিকানদের এমন কোনো আশীর্বাদ এখানে ছিল না। হুম, হ্যাঁ, আমেরিকানদের সাথে আমাদের ডিসকাশন ছিল, ডায়ালগ ছিল। হুম, আমরা যে ইলেকশন করতে পারি না, 24-এ যে আমরা নিগৃহীত হয়েছি, বিভিন্নভাবে যে আমাদের উপর জুলুম নির্যাতন হচ্ছে, 24-এর জুলাই আগস্টে যে নির্মম নির্যাতন হয়েছে, এগুলোর ব্যাপারে আমেরিকান লবি বা আমেরিকান যারা এখানে ডিপ্লোমেটরা আছেন তাদের সাথে আমাদের রেগুলার বেসিসে কমিউনিকেশন হয়েছে। হয় নাই তা না। এটা শুধু আমেরিকানদের সাথে হয় নাই। ইউরোপের ডিপ্লোমেটদের সাথে হয়েছে, ইউনাইটেড নেশনসের ডিপ্লোমেটদের সাথে হয়েছে, পুরো গ্লোবাল ওয়ার্ল্ডের সাথে আমাদের কমিউনিকেশন হয়েছে। কিন্তু এখানে আমরা আমেরিকানদেরকে খুব বেশি তৎপর, খুব বেশি কার্যকর কোনো ভূমিকার মধ্যে ছিল সেটা আমরা দেখি নাই। সো প্রফেসর ইউনূসের ডিসিশনটাও কিন্তু ছাত্ররা আলাদা করে নিয়েছে হুম। এবং এই ডিসিশনে আমরা সবাই পার্ট ছিলাম। পার্ট ছিলাম বলতে আমরা সমর্থন দিয়েছি। আমেরিকার প্রসঙ্গটা বারবার আসছে যে কারণে যুক্তরাষ্ট্র এবং চায়নার যেই এক ধরনের দ্বৈরথ বলি বা দ্বন্দ্ব বলি সারা দুনিয়াব্যাপী যেটা চলছে, এবং বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের বন্দর ধরে যদি আমি বলি, বন্দরের পজিশনিং বা সেখানকার একটু সামনে গেলে গ্রেট কোকো আইল্যান্ডে হচ্ছে চীনা স্থাপনা, এদিকে হচ্ছে কোয়াকফুতে হচ্ছে চায়না স্থাপনা, এই পাশে শ্রীলঙ্কায় আছে চায়না স্থাপনা, এই সব কিছু মিলিয়ে যুক্তরাষ্ট্র কোনোভাবেই বাংলাদেশের যে সমুদ্র বন্দর সেই জায়গাটা কোনোভাবেই সে তার নিয়ন্ত্রণের বাইরে বা তার আশীর্বাদ পুষ্ট কোনো প্রতিষ্ঠানের বাইরে সে যেতে দিতে চায় না। এটা একটা আলোচনা আছে, বা আপনি জানেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বা বন্দর নিয়ে সর্বশেষ ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যে চুক্তি, সেইটারও একটা রুট আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। তো সেইটা নিয়ে একটা আন্দোলন হয়েছে আমাদের এখানে, নির্বাচনের হাওয়া যখন বইছে সেই সময়টাতেই আসলে এই আন্দোলনটা চলছিল। তো সেই সময়টাতে আমরা দেখিনি যে এটা বোথ পার্টেই, আমরা যদি বলি যে বিএনপি বা জামায়াত কোনো জোটেই, জোট বলতে হচ্ছে এই কারণে যে আমরা যেই আশাটা দেখেছিলাম এনসিপি, এবি পার্টি, গণ অধিকার, আপনারা একটা 9 দলীয় ঐক্য করার একটা চেষ্টা করেছিলেন, সেটা শেষ পর্যন্ত তৃতীয় কোনো বিন্দুতে না দাঁড়িয়ে শেষ পর্যন্ত দুটি দলের ভাগ ছায়ার হয়ে গেছে। ভেতরে ঢুকে পড়েছে। এটা এই প্রসঙ্গটা আমি শেষ দিকে টানবো হয়তো। কিন্তু ওই জায়গাটাতে যে যুক্তরাষ্ট্র চীনা যেই বৈশ্বিক দ্বন্দ্ব, সেইটার জায়গায় আসলে অন্তর্বর্তী সরকারের আসার পর থেকে বা এখন পর্যন্ত যদি বলি, সেখানে আমরা আসলে যুক্তরাষ্ট্রকে বিশেষ সুবিধা দিচ্ছি কিনা বা তার স্বার্থ রক্ষাই আসলে করছি কিনা। না, এটা কিন্তু যথেষ্ট যৌক্তিক কথা আপনি বলেছেন যে আমরা বর্তমান যেই অন্তর্বর্তী সরকারের সর্বশেষ যে পলিসি বা যে কার্যক্রমটা ছিল, সেখানে কিন্তু আমরা কিন্তু একটা আমেরিকান ব্লকে ঢুকে পড়েছি আচ্ছা। এবং এখানে কিন্তু আমাদের চাইনিজদের যেই মানে স্বার্থ, ব্যবসায়িক স্বার্থ যেটা আছে, এটা কিছুটা ক্ষুণ্ণ হতে পারে হুম, এবং বন্দর প্রসঙ্গে যেই সিদ্ধান্তগুলো আমাদের আহ, অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে, পাশাপাশি তারা যে আপনার এই যে এই বার্মার সাথে যে একটা করিডোর করার কথা চিন্তা হুম, করেছিল, হুম। মানবিক করিডোর করার মানবিক কথা চিন্তা করিডোর। করেছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু চাইনিজদের সাথে আমাদের একটা এই জিওপলিটিক্যাল বিরোধ তৈরি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং যদি এই বিএনপি সরকার এই পলিসিটা ফলো করে যায়, হুম, যেটা প্রফেসর ইউনূসের লাস্ট স্টেপ ছিল, সেটা যদি থাকে তাহলে আমরা দেখব যে এখানে আমাদের চাইনিজদের সাথে একটা দূরত্ব, একটা ছোটোখাটো বিরোধ তৈরি হতে পারে। এর আগের বারও আমরা দেখেছি বিএনপি সরকারের সাথে চাইনিজদের একটা বিরোধ তৈরি হয়েছে। এবং আরেকটা জিনিস আপনি মনে রাখবেন যে শেখ হাসিনা কিন্তু তার পতনের কিছুদিন আগে তার লাস্ট ট্যুরটা কিন্তু চায়নাতে ছিল চায়নাতে ছিল, হ্যাঁ। এবং চায়নার কাছ থেকে কিন্তু এক ধরনের ফিনান্সিয়াল মানে গ্র্যান্টস বা লোন একটা স্যাংশন হওয়ার একটা সম্ভাবনা ছিল। সেটা হয় নাই বলে উনি কিন্তু ওনার ওনার ট্যুর কার্টেল করে উনি তাড়াতাড়ি দেশে ফিরেছেন। সো আমাদের যে ইকোনমিক কন্ডিশন, সেই ইকোনমিক কন্ডিশনে আমরা যদি আমাদের এই ট্রেড অ্যান্ড কমার্সের জায়গা থেকে চাইনিজদেরকে আমরা যদি লুজ করি, তাহলে আমাদের ইকোনমি কিন্তু একটা বিরাট ধরনের ক্রাইসিসে পড়বে। তো বিএনপি এখন সেটাকে কিভাবে হ্যান্ডেল করবে? কারণ আমরা যেটা জানি যে আমাদের এখন যিনি অর্থমন্ত্রী, ওনার কিছুটা প্রো চাইনিজ লাভই আছে, যেটা পারসেপশন আছে আর কি মানুষের মধ্যে। এবং এর আগের বারও কিন্তু ওনাকে কেন্দ্র করেই কিছু ঝামেলা হয়েছিল। আর পররাষ্ট্রমন্ত্রী যাকে করা হয়েছে তিনি হচ্ছেন প্রো আমেরিকান, যে যদি আমরা মানে পারসেপশনের জায়গাটা পারসেপশনে ধরি। যাই। হুম, এই জায়গায় বিএনপিকে কিন্তু একটা এই ভূরাজনৈতিক জায়গায় একটা ব্যালেন্সড রোল প্লে করতে হবে। হুম, আমরা শেখ হাসিনার জায়গায় আমরা যেটা দেখেছি যে উনি সবার সাথে এক ধরনের
মানে একটা খেলার মধ্যে ঢুকে গিয়েছিলেন, যে খেলার ঢুকতে গিয়ে উনি নিজেকে খুব স্মার্ট মনে করেছিলেন, কিন্তু ওই খেলার মধ্যে পড়ে কিন্তু উনি ফেঁসে গিয়েছেন শেষ পর্যন্ত। সুতরাং অর্থাৎ একটা বৈশ্বিক শক্তির সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছিলেন। দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন উনি। একদিকে আমেরিকানদেরকে খুব মানে হুম, টাফ বিহেভ করেছেন, মানে ভাবটা এমন যে আমেরিকা তুমি যা, মানে তোমাকে আমি কেয়ার করি না, আমি চাইনিজদের সাথে আছি। পরে দেখা যায় চাইনিজরাও ওনাকে খুব বেশি এই কারণেই কি তার সাপোর্ট দেন পতনটা হলো? না। অর্থনীতি তো ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের। হুম, অর্থনৈতিক শেখ হাসিনার পতনের সময় অর্থনীতির অবস্থা কি ছিল সেটা তো পরিষ্কার। আমাদের রিজার্ভ নাই, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে, আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, হুম, লোপাট হয়ে গেছে, লাখ লাখ কোটি টাকা হুম, নিউজ আসছে। এবং সেই নিউজের শেখ হাসিনা প্যারেক ঠুকেছেন শেষ, যে আমার পিয়নের কাছেও 400 কোটি টাকার বেশি আছে। হুম, তো এটা তো একদম মানে পুরো ইকোনমি, পুরো পারসেপশন, পুরো মানুষ সব দিক থেকে মানুষের মধ্যে অসন্তোষটা তৈরি হয়েছে। হুম, তো সো বিএনপি এখানে আমরা যেটা দেখছি আর কি, যে তারা ফ্যামিলি কার্ড দিচ্ছে, হেলথ কার্ড দিচ্ছে, কৃষকদের ঋণ মকুব করতেছে। ১০,০০০ টাকা পর্যন্ত। তারপরে হুম। তারপরে আপনার ১০,০০০ টাকা ঋণ মকুফের বিষয়টা বললাম। তারপরে ধরেন গভর্নর চেঞ্জ করে একটা বৈপ্লবিক ভূমিকা নিল, হ্যাঁ, যে একজন ব্যবসায়ীকে এই জায়গাটা বসিয়েছে। একটু আপনি যদি ডিটেইল বলতেন যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের জায়গা নিয়ে খুব সমালোচনা হচ্ছে। বিশেষত আহসান এইচ মনসুরকে যেভাবে বিদায় জানানো হলো এবং নতুন গভর্নর ইতিহাসে ১ম বারের মতো একজন ব্যবসায়ী। তো এই এই বিষয়টাকে আপনি কিভাবে একটু ডিটেইলে যদি বলতেন? প্রথমত হচ্ছে পরিবর্তন, একটা সরকার, এগুলো তো মৌলিক জায়গা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হুম, আপনার পররাষ্ট্রমন্ত্রী কে হবে, অর্থমন্ত্রী কে হবে, আপনি কাকে কোথায় বসাবেন, এগুলো তো একটা মৌলিক সিদ্ধান্তের ব্যাপার। সো এগুলো বিএনপি হুটহাট করে নিয়েছে আমি মনে করি না। তাদের একটা চিন্তার ফসল এটা হতে হুম, পারে। হুম, এবং তারা যে মিনিস্ট্রি সাজিয়েছে, মিনিস্ট্রিগুলোকে একীভূত করে ফেলছে, এটাকে আমি সমর্থন করি, তারা এটা করছে। প্রশ্ন হচ্ছে, আপনি যেটা করছেন সেটাকে তো আরো সুন্দরভাবে করা যেত। হুম, হাসান এইচ মনসুর, উনার ব্যাপারে আমার সমালোচনা আছে যথেষ্ট, কিন্তু হুম, উনি তো বাংলাদেশের একজন রিনাউন্ড অর্থনীতিবিদ। হুম, এবং উনি একটা রুগ্ন অর্থনীতিকে টেক ওভার করে গত ১.৫ থেকে ২ বছরে যতটুকু করেছেন, অ্যাজ এ হোল যদি আপনি ধরেন, তাহলে আপনাকে ওনাকে মার্কিংয়ের জায়গায় আপনাকে ওনাকে 60 প্লাস দিতে হবে। আপনি ওনাকে ফেলিউর, মানে ফেল করা গভর্নর বলতে পারেন না। মানে ফার্স্ট ক্লাস মার্ক। হ্যাঁ, হুম, আপনি তাকে একটা মার্ক দিতে হবে। হুম, আর 40% সমালোচনা আছে ওনার ব্যাপারে, হুম, ঠিক আছে? হুম, এখন কথা হচ্ছে, এই লোকটাকে তো একটা বেটার ওয়েতে বিদায় দেওয়া যেত। হুম, একটা আনুষ্ঠানিকতা করে সুন্দর করে ওনাকে বিদায় দেওয়া যেত, এবং ওনার তো পরামর্শ লাগবে। হুম, আপনি একটা চেয়ারে বসে আছেন, আমাকে কালকে ওই চেয়ারে বসালে আগের চেয়ারে যিনি বসছেন তার হেল্প লাগবে না আমার? হুম, তো বিএনপির এই জায়গাটায় তারেক রহমানের যে অ্যাটিটিউড আমরা দেখলাম, যে উনি খুব সাবমিসিভ, উনি খুবই সুন্দরভাবে বিরোধী দলকে হ্যান্ডেল করছেন, উনি নিজের গাড়ি ব্যবহার করছেন, সরকারি গাড়ি ব্যবহার করছেন না, ফ্ল্যাগ ইউজ করছেন না। এটা উনার এই অ্যাটিটিউডের সাথে এই অ্যাটিটিউডটা কেন যেন আমার কাছে খুবই মানে মানে অমিল মনে হয়েছে। আচ্ছা। যে এইভাবে একজন অর্থনীতিবিদকে, এবং উনি তো আমি যতটুকু জানি বিএনপি বিরোধী লোকও না। হুম, হাসান এইচ মনসুর এমন একটা লোক না যে উনি বিএনপির বিরুদ্ধের লোক, এমনও তো না। হুম, ঠিক তেমনিভাবে আমি দেখেছি যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবকে সরানো হলো। হুম, সেই সরানোটা আরো সুন্দর করে সরানো যেত। আপনি আপনার লোক বসাবেন, বসান, অসুবিধা নাই। কিন্তু এগুলো পাবলিক পারসেপশন বিএনপির বিরুদ্ধে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং চিফ প্রসিকিউটরকে সরানোর বিষয়টা নিয়ে আমি দেখেছি প্রচুর সমালোচনা হচ্ছে। পুলিশের আইজিকেও সরানো হয়েছে, সরানোর অসুবিধা নাই। হুম, কিন্তু পুলিশের আইজি যিনি ছিলেন উনি তো একজন বেশ ভদ্রলোক মানুষ, এবং উনি কিন্তু নির্যাতিত মানুষ। ওনাকে কিন্তু উনি বিএনপি চিহ্নিত করে এই লোকটাকে কিন্তু মানে বিগত সময়ে মানে অবমাননা করা হয়েছে, বিভিন্নভাবে তাকে বঞ্চিত করা হয়েছে। তো বিএনপি যে আচরণগুলো করেছে এই সমস্ত জায়গায়, এগুলো কিন্তু তার নির্বাচনী অ্যাটিটিউডের সাথে মেলে না, হুম, তার প্রতিশ্রুতির সাথে মেলে না। কারণ আপনি দেখবেন বিএনপির যে ৩১ দফা, সেখানে কিন্তু সে অনেক ভালো ভালো কথা বলেছে। তো আমি বাংলাদেশ ব্যাংকের জায়গাটায় বলি যে এখানে একজন ব্যবসায়ীকে দেওয়ার কারণে হুম, সকলেই মনে করছেন যে এখানে আবার ওই ব্যবসায়ীকে, উনি কিন্তু নিজে একজন ঋণ খেলাপি। হুম, যদি দেখা যায় যে বিএনপির এই সাহসী সিদ্ধান্তে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, তাহলে সবাই কিন্তু তখন বিএনপিকে বাহবা দিবে। হুম, কিন্তু যদি দেখা যায় যে না, আমাদের অর্থনীতি ফেল করে যাচ্ছে, আমাদের আরও টাকা ছাপাতে হচ্ছে, আমাদের মুদ্রানীতিতে ধস নামছে, আজকে আমি দেখলাম অর্থমন্ত্রী বলেছেন ট্যাক্স বাড়াবেন উনি। হুম, তো বিএনপি তো ট্যাক্স বাড়ানোর বিরুদ্ধে আন্দোলনও করেছে, তাই না? তো এই সমস্ত বিষয়গুলো আসলে দেখা যাবে যে বিএনপির যেই ৩১ দফা, মানুষকে একটা নতুন রাজনীতির যে আমাদের আকাঙ্ক্ষা, এই সব কিছু কিন্তু একটা প্রথমেই হুমড়ি খেয়ে পড়বে। এবং রুট লেভেলে বিএনপির নেতাকর্মীদের যে বিভিন্ন জায়গায় জুলুম নির্যাতন, মারামারি, গণ্ডগোল, প্রতিপক্ষের উপর হামলা,
2-4 জায়গায় ধর্ষণের ঘটনা, নানা রকম ঘটনা ঘটছে, এগুলো কিন্তু শুরুতেই বিএনপিকে প্রশ্নবিদ্ধ করবে। একদিকে জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ। সনদকে ডিফেম করার একটা প্রবণতা, গণভোটে বিএনপি নায়ের পক্ষে ভোট দিয়েছে, এটা পাবলিকলি প্রকাশ হয়ে যাচ্ছে দিনকে দিন। ডক্টর খলিলের মতো লোক সহ আরও বিভিন্ন জনকে মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার কারণে সবাই মনে করছে যে বিগত সরকার মনে হয় বিএনপির পক্ষে কাজ করেছে, কারণ চিফ ইলেকশন কমিশনকে নিয়েও যথেষ্ট বিতর্ক ছিল। একই সময়ে যখন এই ধরনের ঘটনাগুলো ঘটবে, তখন দেখা যাবে বিএনপি শুরুতে একটা দুর্বল সরকার আকারে যাবে। আমাদের দেশে কিন্তু মানে অ্যাবসলিউট মেজরিটি যারা পেয়েছে তারা সবসময় দুর্বল সরকার ছিল। যারা 200-র অধিক আসন পেয়েছে তারা সবসময় একটা দ্রুত জনপ্রিয়তা হারিয়েছে। এটা হয়তো ইতিহাসের অংশ, আমি জানি না। সেক্ষেত্রে আপনি কি দেখছেন যে এই কয়দিনের যেই বিএনপির দায়িত্ব নেওয়ার পর এই কয়দিনের যে পারফরমেন্স, এটাতে আপনি 10-এ কত দিবেন মার্কিং? না, আমি তো এটাতে মানে কোনোভাবেই 40-র উপরে দিতে পারছি না, 40-র উপরে দিতে পারছি না। 100-এ আরও 40? যদি, কারণ এখন তো বিএনপিকে মূল্যায়ন করার মতো কোনো আর পরিস্থিতি হয় এই না। প্রক্রিয়া যদি চলতে থাকে, অজনপ্রিয়তা যদি বাড়তে থাকে, কেউ বলছে, আমাদের সঙ্গের আলোচনাতেই বিভিন্ন বিশেষজ্ঞ বলি, নানাজন বলি, সেটা হচ্ছে যে জামায়াত বা এই অংশ থেকে এক ধরনের চাপ প্রয়োগের কৌশল আছে, যে কৌশলের মধ্য দিয়ে এই সরকারকে আসলে 2 বছরের বেশি স্টে করতে দেওয়া হবে না বা নাও হতে পারে। এই ধরনের একটা আলোচনা কিন্তু আছে। বেশ, না, এই এটা ধরনের সোশ্যাল মিডিয়াতে প্রচুর লেখা এটা হয়। তো গবেষণাই এটার আছে। বাস্তবতা কতটুকু? আমি আপনাকে বলি, ধরেন 69 গণ অভ্যুত্থান হয়েছিল। গণ অভ্যুত্থানের ভিত্তিতে আমরা 70-এর একটা নির্বাচন পেয়েছিলাম, কিন্তু সেই 70-এর নির্বাচনে যখন জনগণ দেখলো আমাদের আশাভঙ্গ হয়েছে, মানে নির্বাচন হওয়ার পরও ক্ষমতা হস্তান্তর আমরা করেনি। ক্ষমতা হস্তান্তর করতে পারছি না, তখন কিন্তু গণবিদ্রোহ, বিপ্লব, মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধের অবিসংবাদিত বিজয়ের পরে যখন দেখা গেল যারা জিতেছেন তারা স্বপ্নভঙ্গ করেছেন, তখন কিন্তু 75-এর বিয়োগান্তক ঘটনা ঘটেছে। ঠিক আছে, এইভাবে ধারাবাহিকতায় আপনি দেখবেন আমাদের দেশে 90-এর গণ অভ্যুত্থানের পরে ক্রমধারায় যে জিনিসগুলো ঘটেছে, একটা বিদ্রোহের পরে মানুষের আশাভঙ্গ হলে কিন্তু ওই বিদ্রোহটা কন্টিনিউ করে। একটা অভ্যুত্থান কিন্তু তার ওয়েভ থাকে, একটার পর একটা ওয়েভ থাকে। যারা বলেন যে গণ অভ্যুত্থান বছর বছর হয় না, তারা ইতিহাস পড়লে দেখবেন গণ অভ্যুত্থান বছর বা মাস হিসাব করে হয় না। গণ অভ্যুত্থান হয় পরিস্থিতিকে কেন্দ্র করে, যে কোনো একটা কিছু স্পার্ক করলে গণ অভ্যুত্থানটা তৈরি হয়। তো এখন কথা হচ্ছে আমাদের তরুণরা কিন্তু একটা স্বপ্নের মধ্যে আছে, তারা কিন্তু পুরানো রাজনীতিকে বর্জন করেছে। এবং আপনি দেখবেন, আমি আপনাকে যে কয়েকটা সিগনিফিকেন্ট কথা বলছি, বিএনপি কিন্তু 50% প্লাস, মানে 51% সম্ভবত তারা জনগণের সমর্থন পেয়েছে। তার মানে আদার দেন 49% কিন্তু আপনি তাদের সমর্থনে নাই, তারা আপনাকে ভোট দিতে যায় নাই বা ভোট দেয় নাই, এটা হতে পারে। এবং এই 51%-এর মধ্যেও কিন্তু অনেকে আছে যারা হায়ের পক্ষে ভোট দিয়েছে। ঠিক আছে, তারা কিন্তু জুলাই অভ্যুত্থানকে ওন করে। এবং বিএনপির যে 400 লোক জীবন দিয়েছে তাদের ফ্যামিলি কিন্তু জুলাই অভ্যুত্থানকে ওন করে। বিএনপির যে 5-7 হাজার 10 হাজার লোক আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা কিন্তু জুলাই বিপ্লবকে ওন করে, তারা জুলাই অভ্যুত্থান, জুলাই সনদকে ওন করে। এবং বিএনপির আমি বহু লোককে জানি যারা অ্যাকচুয়ালি এই দুঃশাসন বা এই দলীয়করণকে তারা পছন্দ করবে না। ঠিক আছে, সো এইটা বিএনপিকে মাথায় রাখতে হবে। পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে আমাদের এই গণ অভ্যুত্থানটা শুধু আমাদের সম্পদ নয়, এটা সারা বিশ্বে আলোড়ন তুলেছে। সুতরাং এই গণ অভ্যুত্থানকে আপনি চাইলেই ডিফেম করে দিবেন, বিষয়টা তা না। আপনি দেখেছেন আমাদের এই অভ্যুত্থানের নায়ক যারা ছিলেন, এই নাহিদ ইসলাম বলেন, আসিফ মাহমুদ বলেন, আমাদের এই মাহফুজ আলম, এদেরকে নিয়ে প্রচুর বিতর্ক আছে, এদেরকে নিয়ে প্রচুর বিতর্ক হয়েছে, বিতর্কের যৌক্তিক কারণও আছে। কিন্তু তারপরও দিন শেষে মানুষ কিন্তু তাদেরকে এখনও তাদের কাছ থেকে একটা প্রত্যাশা চায়। আমি কিন্তু যখন আমাদের এনসিপির সাথে আমাদের যখন জোট হচ্ছিল, তখন আমি বলেছিলাম যে আমরা প্রয়োজনে মানুষের কাছে ক্ষমা চাইবো, কারণ আমরা তরুণ, আমরা ভুল করতে পারি। আমি নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ওদেরকে বলেছি যে তোমাদের তো ভুল হতে পারে, তোমাদের অভিজ্ঞতা কম, ভুল হতে পারে। ওরা বলছে হ্যাঁ, অভিজ্ঞতা কম, ভুল হতেই পারে, আমরা পাবলিকলি অ্যাপিল করব। আমরা এই নতুন রাজনীতিটা করবই, নতুন রাজনীতিটাকে আমরা জাগিয়ে তুলবই, নাহলে এই দেশ টিকবে না। কারণ এই দেশ যদি সে আগের দিকে চলে যায়, যে আপনি আপনার দলের লোকদেরকে সব জায়গায় বসাবেন, তা আপনি যদি বলেন আমি ম্যান্ডেট পেয়েছি, আমি বসাবো, তো একই কথাই তো হলো। শেখ হাসিনা তো ম্যান্ডেট পেয়েছিল, সে তার মতো করে করেছে, তাহলে আপনার তো পার্থক্য তো হলো না। আপনি তো আমার জেলের সঙ্গী, আপনি তো আমার সেই গুম হয়ে যাওয়া সঙ্গীদের মানে পরিবারের আমরা একাত্ম হয়ে গেছি। আমরা যখন মায়ের ডাকের মিটিংয়ে গেছি, সেখানে তো আমরা কে বিএনপি, কে বি পার্টি, কে জামাত, কে এনসিপি আমরা ভাবি নাই, পরিচয় নির্বিশেষে আমরা তো একাকার ছিলাম।
আমরা এখন জেলখানায় একে অপরের সাথে হ্যান্ডকাপ বেঁধেছে, 2 হাত তো একসাথে ছিল আমাদের। আজকে আপনি একটু ভোট পেয়েছেন বলে আপনি মানে পুরানো চোখ উল্টে ফেলবেন, এটা তো হতে পারে না। সুতরাং এই রক্তের বন্ধন ছিন্ন করলে বিএনপি অনেক বড় মস্ত বড় ভুল করবে। কারণ আমরা চাই বিএনপি একটা মধ্যপন্থী দল। জিয়াউর রহমান দলটাকে মধ্যপন্থ জায়গায় তৈরি করেছেন। আমরা চাই বিএনপি মধ্যপন্থাটাকে বাঁচিয়ে রাখুক। আমাদের দেশে কিন্তু উগ্রপন্থার সম্ভাবনা আছে। আমরা কিন্তু নানা রকমের ক্রাইসিসের মধ্যে দিয়ে আছি। একটা দেশ যখন গরিব লোক বেশি থাকে, সেখানে যে কোনো কিছু যে কোনো সময় বিদ্রোহ হতে পারে, সেখানে যে কোনো সময় বিপ্লব হতে পারে, সেখানে যে কোনো সময় ধনী গরিবের বৈষম্যের কারণে গৃহযুদ্ধ লাগতে পারে। আমাদের প্রচুর লোক কিন্তু গৃহহীন আছে। এই গৃহহীন লোকেরা যদি একদিন বিদ্রোহ করে বসে, তখন আমাদের সিভিল সোসাইটি থাকবে? আমাদের এই আপনি তো জানেন আমাদের দেশে প্রচুর নজির আছে, শ্রমিকরা নিজের কারখানা পুড়িয়ে দিয়েছে। তাহলে এই প্রবণতা তো আছে আমাদের সোসাইটিতে। আমাদের সোসাইটিতে মব যে আমরা বলি, মব তো নতুন করে আসে নাই। মব তো আমাদের প্রাগৈতিহাসিক, যে আমাদের পার্লামেন্টে মব হয়েছে, পার্লামেন্টে ডেপুটি স্পিকারকে মেরে খুন করে ফেলা হয়েছে। তার মানে কি, আমাদের সমাজটা একটা বহুমাত্রিক সমাজের মধ্যে আমরা আছি। এখানে যেরকম আলেম ওলামায়ের একটা বিরাট প্রভাব আছে, এখানে আমাদের কৃষ্টি কালচার, আমাদের মানে লেফট উইং, আমাদের এই শিল্প সাহিত্য সংস্কৃতির চর্চা, শত শত হাজার বছরের ঐতিহ্য আছে। এই দুইটাকে নিয়ে আমরা বসবাস করছি। সো এখানে মধ্যপন্থার রাজনীতিকে বাঁচিয়ে রাখতে হবে। এই মধ্যপন্থার রাজনীতিকে যদি আমরা বাঁচিয়ে না রাখি, তাহলে এখানে আমাদের দেশে শুধু আমরা উগ্রপন্থা বলতে শুধু ওই যে ইসলামিস্টদেরকে বোঝালে হবে না। আমাদের দেশে বামপন্থাদের উগ্রপন্থা নাই? গলা কাটার রাজনীতি বামপন্থারা করেছে না? সেটা তো অতীত। এখন আমি সেটাই বলছি, অতীত আছে, ফিরে আসতে পারে। অতীত ফিরে আসে তো, অতীত তো ফিরে আসে। অতীত কখন ফিরে আসে? যখন ক্ষত তৈরি হয়, তখনই তো অতীত ফিরে আসে। আমার সাথে আপনার অনেক ভালো বন্ধুত্ব, কিন্তু আমার 4 পুরুষ আগে হয়তো বিরোধ ছিল। ওই বিরোধটা যখন জেগে উঠবে, তখন তো আপনি মুহূর্তের মধ্যে আপনি আমার বন্ধু থাকবেন না। সুতরাং অতীত কখনো কখনো, আমরা তো এই প্রত্যাশাটা আসলে মধ্যপন্থার জায়গায় আমরা একটা প্রত্যাশা, যে 9 দলীয় ঐক্যের কথা আলোচনা বা একটা চেষ্টা হয়েছিল, সেখান থেকে আমরা শেষ পর্যন্ত দেখলাম যে 2টি বড় দলের ছাতার নিচে বাকি যারা নতুন স্বরের কথা বলছিল, সেটা এবি পার্টি হোক, এনসিপি হোক, গণ অধিকার হোক, বা এই রাষ্ট্র সংস্কার আন্দোলন হোক, এই দলগুলো সবাই হচ্ছে 2টি শিবিরে ভাগ হয়ে গেল। এটা তো বামপন্থী কিছু দল বাদে বাকি সবাইকে দেখলাম বড় 2টি ছাতার তলায় চলে যেতে। তাহলে কি দ্বিদলীয় বৃত্তের নতুন করে যাত্রা হলো কিনা? না, সেটা তো হলোই। সেই বেদনাটা তো আমাদের মধ্যে কাজ করছে। তাহলে এই জায়গায় এবি পার্টি এককভাবে দাঁড়ালো না কেন? সেই দুঃখবোধটা নিয়েই তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা কিন্তু এই বিষয়টা ক্লিয়ারলি বলেছি। আমরা যখন আলাদা থাকতে চেয়েছিলাম, তখন আমাদের মধ্যে একটা ভয় তৈরি হয়েছে যে জুলাই তো আমরা মানে ভাগ হয়ে যাচ্ছে। জুলাই নিয়ে তো আমরা কাউকে, ধরেন বিএনপি যদি আমাদের সাথে জুলাই প্রসঙ্গে একাত্ম থাকতো, নোট অফ ডিসেন্টগুলো না দিত, তাহলে আমরা কিন্তু আলাদা থাকতাম। আমরা মনে করতাম হ্যাঁ বিএনপি যা, জামাত যা, অসুবিধা নাই। আমরা যখন দেখলাম যে বিএনপি জুলাই প্রসঙ্গে একটা মানে আলাদা জায়গায় চলে যাচ্ছে, তখন আমাদেরকে বন্ধু খুঁজতে হয়েছে। আচ্ছা, এই বিভাজনের জায়গা থেকে আমাদেরকে এটা করতে হয়েছে। আমাদের অনিচ্ছা সত্ত্বেও এই নির্বাচনের জায়গা থেকে এই জায়গাটা আমাদের যেতে হয়েছে, এবং আমরা এটা খুঁজবো। এখনো সেটা সুযোগ আছে। বিএনপি যদি জুলাইয়ের জায়গায় থাকে, আমরা তখন দেখবো হ্যাঁ বিএনপি জামাত অন্তত একটা জায়গায় তারা কি আছে, রাষ্ট্রের প্রয়োজনে আছে। তো আমরা আলাদাভাবে আমাদের রাজনীতি নিয়ে দাঁড়াবো। আমাদের রাজনীতি তো বিএনপি জামাত দুইজনকেই সমালোচনা করে। ওকে, আমি একদম শেষ প্রশ্ন করি। ভারতীয় আধিপত্যবাদ, সেটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আমরা দেখলাম যে আপনিও আলোচনায় বললেন যে মার্কিন লবিকে তুষ্ট করা বা মার্কিন স্বার্থের বিষয়গুলো আমরা বন্দর বা বিভিন্ন চুক্তি প্রসঙ্গে আসলে এই আলোকটি এলো। সেক্ষেত্রে এই মুহূর্তে বা এই সময়ে বা সামনের দিনে বাংলাদেশের সামনে বড় চ্যালেঞ্জটা কি? একটা তো ব্যালেন্সের কথা আপনি বললেন, যে চীন যুক্তরাষ্ট্রের মধ্যে বা এই পাওয়ারগুলোর মধ্যে এক ধরনের ব্যালেন্সের জায়গায় থাকা। আরেকটা হলো এই যে আধিপত্যের প্রসঙ্গ, কোন আধিপত্যটা এখন হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, মার্কিন নাকি হচ্ছে ভারতীয়? আমরা তো যেটা দেখতে পাচ্ছি, মার্কিন আর ভারতীয়দের মধ্যে এখানে একটা যোগসাজশ দেখতে পাচ্ছি। আচ্ছা, কেন দেখতে পাচ্ছি? ওই যে আপনি বললেন চায়না কন্টেইন ইস্যুতে আমরা দেখছি যে এদের মধ্যে এক ধরনের যোগসূত্রতা আছে। অনেকে বলেন যে এবারে বিএনপি ক্ষমতা আসার পেছনে এই মার্কিন এবং ইন্ডিয়ান লবি দুইটাই একসাথে কাজ করেছে। আমি যদিও এ ধরনের মানে কনস্পিরেসি থিওরি বা এই ধরনের নানা গল্প গুজবটাকে আমি গুরুত্ব কম দিতে চাই। কারণ মনে করি যে একটা স্পেসিফিক যদি আপনার কাছে যদি কোনো মানে প্রমাণ না থাকে,
তাহলে এই ধরনের গল্প আমাদের বরং আমাদের অবস্থানটাকে দুর্বল করে ফেলে, যে সারাক্ষণই মনে হয় আমরা বুঝি কেউ আমেরিকার দালাল, কেউ বুঝি আমরা চায়নার দালাল, কেউ বুঝি ভারতের দালাল। বাস্তবতা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশকে স্বনির্ভরভাবে দাঁড়াতে হলে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আপনার অর্থনীতি যদি দুর্বল থাকে, আপনি তখন কতক্ষণ ভারতের কাছে মাথা নত করবেন, কতক্ষণ আমেরিকার কাছে মাথা নত করবেন। আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য আমাদের জাতীয় ঐক্যটা খুব গুরুত্বপূর্ণ দরকার, ঠিক আছে? যেমন দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক দুর্বলতা ছিল, কিন্তু আমাদের মধ্যে একটা ইউনিটি ছিল। ফলে ইউনিটিতে কি হয়েছে, আমাদের ইকোনমি কিছুটা হলেও স্ট্রেংথেন হয়েছে। আমাদের রিজার্ভ থাকার কথা 3 মাসের, এখন আমাদের 6 মাসের রিজার্ভ আছে, ঠিক আছে? সো এখানে তো আমরা একটা ভালো জায়গায় এসেছি। হ্যাঁ, আমাদের কারখানা বন্ধ হয়েছে আবার। কারখানা বন্ধ হয়েছে, কারণ আছে, কারণ আপনি এই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের সময় থেকে বিনিয়োগ করবে না। কারণ আমরা যদি ইন্টারিম গভর্নমেন্টকে বলতাম যে এটার মেয়াদ এত বছর আছে, এটা এতদিন থাকবে, তাহলে তার সাথে কেউ চুক্তি করবে, তার সাথে কেউ ব্যবসা করবে। এখন আপনি আছেন কয়দিন, আপনার সাথে আমি ব্যবসা করব কিভাবে? আপনি দেখেন, এই যে আজকে কথা তুলেছে, আজকে আমি দেখলাম প্রফেসর মইনুল সম্ভবত প্রথম আলোতে বা সমকালে লিখেছেন উনি, যে এইভাবে যদি আপনি ব্যক্তিদেরকে, মানে যোগ্য ব্যক্তিদেরকে অপমান করেন, তাহলে ভবিষ্যতে কোনো যোগ্য লোক, কোনো গুরুত্বপূর্ণ আসানিজ মনসুরের হাসানিস মনসুরের কথা বলেছেন যে গুরুত্বপূর্ণ লোকেরা কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে না। আমি আপনার সাথে ব্যবসা করতে আসলাম, আপনি চলে যাওয়ার পরে আমার ব্যবসাটা যদি বন্ধ হওয়ার ঝুঁকি থাকে, তাহলে আমি কেন ব্যবসাটা করব? এই যে প্রফেসর ইউনূস অনেকগুলো চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোটা চেষ্টাই সফল হতে পারেন নাই। এই জন্যই পারেন নাই, কারণ পরবর্তী গভর্নমেন্ট এসে যদি এই কন্টিনিউটি না থাকে, তাহলে কেউ তো আপনাকে বড় বিনিয়োগ করবে না। ফলে ব্যবসা যে হয় নাই, এটা যত না পলিসির ক্রাইসিস, তার চাইতে বেশি ক্রাইসিস হচ্ছে গভর্নমেন্টের স্ট্যাবিলিটি। তারপরে যখন দেখা যাচ্ছে আন্দোলন হচ্ছে, রাস্তা ব্যারিকেড হচ্ছে, 300টার মতো আন্দোলন হয়েছে, এবং কি আন্দোলন, একেবারে সব আপনার ওই যে প্রধান উপদেষ্টার বাড়ি ঘেরাও। আপনি এখন দেখেন কয়টা প্রধানমন্ত্রীর বাড়ি ঘেরাও, কয়টা আন্দোলন কর্মসূচি হয়। আমি নিশ্চিত বলতে পারি আপনি দেখবেন না খুব বেশি আন্দোলন। তো আপনি যখন একটু ডেমোক্রেটিক মানে প্র্যাকটিস করতে যাবেন, মানবাধিকারের কথা বলতে যাবেন, লোকদের দাবি দাওয়া শুনতে চাইবেন, প্রফেসর ইউনূসের এই জায়গাটা একটা ভুল পদক্ষেপ ছিল। ওনার উচিত ছিল সব দাবি দাওয়ার বিষয়গুলো নিয়ে একটা জাতীয় কনফারেন্স করে একদিনে এই বিষয়গুলো একটা ক্লিয়ার করে দেয়া, এবং বলে দেয়া যে আমি আপনাদের এই দাবি দাওয়া পালন করতে গেলে আমি আমার নির্বাচন দেয়া, সংস্কার করা, এই কাজগুলো করতে পারবো না। এটা আপনারা নেক্সট গভর্নমেন্টের কাছে দিয়েন, আমি আসছি জাস্ট একটা মানে ট্রানজিশন পিরিয়ডের জন্য। কিন্তু উনি সবার দাবি দেওয়া শুনতেছেন, ওনার বাসার সামনে লোকেরা ঘেরাও করতেছে। এই জিনিসগুলো কিন্তু সরকারকে খুবই, মানে আমি মনে করি দুর্বলতার দিকগুলো ছিল। এখন আমি যেটা বলছি আপনাকে, আপনি যেটা বললেন যে আমাদের প্রায়োরিটি হচ্ছে আমাদের ইকোনমিকে স্ট্রং করা। আনফর্চুনেটলি প্রথম ইকোনমিক ধাক্কাটা পড়ে গেছে, এবং এটা ব্যাংক, আমাদের বিমা, আমাদের বহির্বাণিজ্য, আমাদের ইন্টারনাল যেই ট্রেড কমার্স, সেটা কিভাবে মানে ব্যবস্থাপনা হবে এটা আমি জানি না। ট্যাক্স বাড়ানোর পদক্ষেপ যদি নেওয়া হয়, দ্রব্যমূল্য বাড়বে, জন অসন্তোষ তৈরি হবে, কিভাবে হয় সেটা আমি জানি না। দ্রব্যমূল্যের ইস্যুটা কিন্তু একটা বিরাট পদক্ষেপ হবে। এই সরকার একটা সুবিধা পেয়েছে, বিগত সরকার যেহেতু মানে সাফিসিয়েন্ট আমাদের ফুড মানে স্টোরেজ ছিল, যার ফলে আবার রমজানে আপনি দেখবেন খুব বেশি দ্রব্যমূল্য নিয়ে কথা হবে না। কিন্তু এরপরে আমাদের যানজট, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র রাজনীতির পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে সন্ত্রাস, চাঁদাবাজির বিষয়টা একটা চ্যালেঞ্জ আকারে আছে, অর্থনীতি চ্যালেঞ্জের কথা তো বললাম। এই ইস্যুগুলো কিন্তু সামনে আসবে। সামনে গরমের দিন আসছে, আমাদের ইলেকট্রিসিটির একটা ক্রাইসিসের বিষয় আছে, ইলেকট্রিসিটি ম্যানেজমেন্টের ব্যাপার আছে। ইউনূস সরকারের সময় কিন্তু আমরা ইলেকট্রিসিটি কিছুটা ব্যালেন্সড সার্ভিস পেয়েছি। এই সরকারকে সবাই কিন্তু ইউনূস সরকারের সাথে তুলনা করবে। রিজার্ভ বাড়লো না কমলো দেখবে, ট্রেড কমার্স কতটুকু ডেভেলপ করছে, দ্রব্যমূল্য বাড়ছে না কমছে দেখবে, সন্ত্রাস চাঁদাবাজির পরিমাণটা দেখার চেষ্টা করবে, রাজনৈতিক স্থিতিশীলতা আছে কিনা, পার্লামেন্ট কার্যকর থাকছে কিনা, আন্দোলন রাজপথে চলে আসছে কিনা, সরকারের পদক্ষেপের মধ্য দিয়ে ফ্যাসিস্টরা ফিরে আসার সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা। এ ধরনের বহুমাত্রিক চ্যালেঞ্জ এই সরকারের জন্য আছে। আমি মনে করি আমরা চাইবো এই সরকার আমাদের সহযোগিতা নিক, তাহলে আমরাও মনে করি এই সরকার স্টেবল হবে। আর আমাদের সহযোগিতা দেওয়ার প্রধান শর্ত হচ্ছে আমাদের জুলাই সনদটা বাস্তবায়ন করলে সংস্কারের প্রথম ধাপটা আমি মনে করি শুরু হবে, এবং ক্রমান্বয়ে এই সংস্কারের ধারাটা চালু রাখতে হবে। আমাদের ইলেকট্রাল সিস্টেমে ব্যাপক ধরনের পরিবর্তন আনতে হবে, কারণ এই ইলেকট্রাল সিস্টেমে
যারই একটু দুর্বল থাকবে শক্তি সেই ক্ষতিগ্রস্ত হবে। আজকে বিএনপি হয়তো একটু সুবিধা পেয়েছে, কালকে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে এটাতে। ধন্যবাদ মুজিবুর রহমান মঞ্জু। আহ, অনেকগুলো প্রসঙ্গ আসলে এলো, বিশেষত প্রশাসনের রদবদল, বিভিন্ন স্তরের রদবদল, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে খলিলুর রহমানের নিয়োগ এবং সেটা নিয়ে হওয়া বিতর্ক, যুক্তরাষ্ট্র চীন দ্বৈরথ বা বৈশ্বিক দ্বন্দ্বের ফেরে বাংলাদেশ পড়ছে কিনা, ভারতীয় আধিপত্যবাদ এবং মার্কিন আধিপত্য কোনটা আসলে বড় হয়ে দেখা দিচ্ছে বা তাদের মধ্যে কোনো ধরনের সংযোগ আছে কিনা। মুজিবুর রহমান মঞ্জু একটা কথা বললেন যে এই দুটোর মধ্যে এক ধরনের সংযোগ স্থাপিত হয়েছে বলে একটা আলাপ আছে, কিন্তু সেইটা নিয়ে আসলে তিনি কোনো মন্তব্য করেননি, কিন্তু তিনি বলছেন যে এই আলোচনাটা আছে। পাশাপাশি যে বিষয়টি সেটা হচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই সনদের প্রেক্ষাপটে বা সেটাকে ভিত্তি ধরে সংস্কারের যে যাত্রা, সেই সংস্কারের যাত্রা যদি এগোয় তাহলে এবি পার্টি পক্ষ থেকে তিনি বলছেন যে সেক্ষেত্রে যাবতীয় সহযোগিতার জায়গা থাকবে, মূল ভিত্তিটা হচ্ছে আসলে জুলাই সনদ বা সংস্কার, সংবিধান সংস্কারের যে জায়গাটা সেটা। এবং তিনি একই সঙ্গে অভিযোগও তুললেন যে বিএনপি আসলে অযথা কিছু জটিলতা তৈরি করছে এই প্রসঙ্গে, যেটা আসলে অনেক আগেই ঐকমত্য কমিশনে সমাধান হয়ে গেছে। আপনারা এ বিষয়ে কি মনে করেন আপনারা আমাদের জানান চর্চার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের কমেন্ট বক্সে।